ওকে না এবারে লাইভ হয়ে চলে গেছে নাকি? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। পালস নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে আপনাদের আজকের আরেকটা নতুন লাইভ ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। আপনারা জানেন যে গত এই বছর যারা পরীক্ষা দিচ্ছেন 2025 সালে, সেখান থেকে আমাদের হাজার হাজার শিক্ষার্থী আসলে চান্স পেয়েছেন এবং কিছু শিক্ষার্থী আসলে বেশ কিছু শিক্ষার্থী যারা আসলে চান্স পান নাই। তো হাজার হাজার শিক্ষার্থী আসলে যেসব শিক্ষার্থীরা চান্স পেয়েছেন তারা তাদের স্বপ্নকে পূরণ করে আজকে তারা তাদের স্বপ্নের নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউটে কিন্তু ক্লাস করতেছে। তো আপনারা যারা আসলে সফল হতে পারেন নাই সেই সকল শিক্ষার্থীদের কথা পালস নার্সিং ভর্তি কোচিং কিন্তু সবসময় ভাবে, সবসময় চিন্তা করে। তো সেই সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে, সেই সকল শিক্ষার্থীদেরকে মাথায় রেখে, সেই সকল শিক্ষার্থীদের ভালোবাসাকে মাথায় রেখে আমরা পালস নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে আমাদের সেকেন্ড টাইম যে কোর্স, সেই কোর্স লঞ্চ করেছি এবং সেকেন্ড টাইমের মাধ্যমে ক্লাস শুরু করে দিয়েছি। সো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা আপনাদের বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করে দিবেন। আমি দেখতে পাচ্ছি যে হাসি আপু যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আশা করি যে তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সামনে আসলে তো আমি আরো বেশি ভালো হয়ে যাই। আমার আসলে এমনিতে আমি আসলে যে লাইভ লিড করি তার থেকে যখন ক্যামেরার সামনে এসে দাঁড়াই, স্টুডেন্টের সামনে এসে দাঁড়াই, তখন আসলে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, একেবারে পুরোপুরি চেঞ্জ। সো তোমাদের সামনে আসলে আসলে আমি অনেক বেশি ভালো থাকি। কানিস ফাতেমা মলি আপু যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম। লুপা যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম দিছে। জুফি আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে তোমরা সবাই ভালো আছো। সন্ধ্যার পর আমরা হাজির হয়েছি আজকে আরেকটা নতুন চমৎকার ক্লাস নিয়ে, যে ক্লাসের মাধ্যমে আসলে নার্সিং পরীক্ষা আসলে তোমার যে কেন চান্সটা মিস গেছে, কিভাবে আসলে চান্স পাওয়া যেতে পারে এবং কিভাবে আসলে পড়াশোনাটাকে সামনে তুমি আগায় নিবা। অন্বেষা বৈদ্য যুক্ত হয়েছে। আরব ভাই আদাব। সো তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাবা। যুক্ত হয়ে যাওয়ার পর ক্লাসটা অবশ্যই নিজের বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবা এবং সেই সাথে সাথে যারা যুক্ত হয় নাই তাদেরকে মেনশন করে দেখে নিয়ে আসো যে আজকের যে সুন্দর ক্লাসটা হবে এই ক্লাসে যাতে সবাই একটু উপস্থিত থাকে। তিথি যুক্ত হয়েছে। কেমন আছেন ভাইয়া? ভালো আছে আপু। আশা করি যে তুমিও অনেক অনেক ভালো আছো আপু। তুমি শুধু আমার। ওকে ঠিক আছে, শুধু যার। আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম। ইয়ামনি যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হায়াতিবিন আইদা যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আপু অনেক অনেক ভালো আছি। আশা করি যে তোমরা অনেক ভালো আছো এবং তোমাদের যে আক্রোশটা ছিল, যে এনজাইটি ছিল, যে ডিপ্রেশন ছিল, সেটা আশা করি যে কেটে উঠেছো এবং এখন তোমরা আসলে নিজেকে একটু মেন্টালি স্টেবল করছো। আমি সবসময় সেকেন্ড টাইমারদেরকে কিছু মূল কথা বলি। নার্সিং এর সবচেয়ে বেশি চান্স পাওয়ার যে হার, সেই হারটা সেকেন্ড টাইমারদের বেশি থাকে, কারণ তারা একটা বিশাল সময় পায় নিজেকে প্রস্তুত করার, নিজেকে জাজ করার, নিজেকে সামনের দিকে আগায় নেওয়ার। তো সেই সুযোগটা তোমাদের সামনে আছে। তোমাদের সামনে যেহেতু তোমাদের কাছে আছে, তো এই সুযোগটাকে তোমরা কাজে লাগাও। এখন যে কথাটা হচ্ছে, আমি সেকেন্ড টাইমারদেরকে একটা কথা সবসময় বলি, নিজের মেন্টালিটিটাকে আগে সেট আপ করো। হ্যাঁ আমি পারি, এই কথাটা নিজেকে বোঝাও, নিজেকে বলো যে হ্যাঁ আমি পারি এবং আমাকে পারতে হবে। আমি যেসব জায়গায় ব্যর্থ হয়েছি আমার লাইফে, এখনো যত জায়গায় ব্যর্থ হই, আমি বারবার এসে নিজেকে বলি এবং বারবার বলি এটা, যে আমি পারি, আমাকে পারতে হবেই, এটা আমাকে পারতে হবে এবং আমি এক সময় না এক সময় সফলতা আমি অর্জন করি। সো দেখো, আমি আসলে যেগুলো আমি ভুল করি, যেগুলো আমি আসলে পারি না, আমার যেখানে ব্যর্থতা আছে, আমি সেখানেই বারবার পড়তে চাই। আমাকে পিষ্ট করেন, কারণ একটা কথা আছে, কয়লা থেকেই কিন্তু সোনার সৃষ্টি হয়, তাই না? আপনি যত বেশি জ্বলবেন তত বেশি খাঁটি হবেন। সো যেহেতু সেকেন্ড টাইমের একটা মানসিকতা আপনারা গ্রহণ করেছেন, একটা স্বপ্নকে নিজের মধ্যে লালন করেছেন, তো আমি আজকে আসলে সাধারণ জ্ঞান, যেহেতু আমি আপনাদেরকে সাধারণ জ্ঞান পড়াই, তো সাধারণ জ্ঞান দীর্ঘ 5 বছর ধরে আমি আপনাদেরকে পড়াচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আরো কিছু শর্ট ট্রিক্স, আরো কিভাবে আসলে ভালো করা যায়, কিভাবে কতটুকু পড়লে ভালো করা যায়, এবং নার্সিং অ্যাডমিশন টেস্টে আপনি যে ব্যর্থ হয়েছিলেন বা যারা হয়েছিল তাদের ক্ষেত্রে আসলে কিভাবে আসলে ওভারকাম করা যায়, ভালো সামনের প্রস্তুতিটাকে আরো বেশি উপরে তুলে নেওয়া যায়, এই কথাগুলো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বলবো। ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছু নাই। জীবনে সফলতা আছে, ব্যর্থতা আছে। আমি কিন্তু সফল মানুষ না, আমার জীবনে হাজার হাজার ব্যর্থতা আছে, হাজার হাজার সফলতাও আছে, দুইটা মিলে। কারণ আজকে ধরেন আমি যদি কোচিং এর কথা বলি, আমি আপনাদেরকে পড়াইছি, আমি 100 জনকে পড়াইছি, 10 জন চান্স পাইলো না। ধরেন যে 50 জন চান্স পাই নাই, 50 জন চান্স পাইছে 100 জনের মধ্যে। এই যে 50 জন, এই 50 জনই হচ্ছে আমার ব্যর্থতা। ওই যে 50 জন পাইছে ওইটা আমি সফলতা, ঠিক আছে, কিন্তু আমি ওইটা নিয়ে প্রচার করব না। আমি করব কাকে নিয়ে? আমার এই যে ল্যাকিংসটা, এই 50 জন কেন পায় নাই, এটা নিয়েই আমি চুপচাপ বিশ্লেষণটা করতে আছি। ওকে, সো আপনারা সবাই একটু যুক্ত হয়ে যান। আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিব ভাইয়া। আজকে ক্লাসটা সাধারণ জ্ঞানের উপর
হবে এবং খুব সুন্দরভাবে আমরা কিছু জিনিস পড়াবো। কারণ চান্স পাওয়ার ক্ষেত্রে মূল অস্ত্র হচ্ছে ভাইয়া শর্টকাট, অল্প পড়াশুনো, এগুলো চান্স পাওয়ার শর্ট ট্রিক্স না। পড়াশোনা করবেন বেশি, চান্স পাইতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে। কেউ আপনাকে চান্স পাওয়াই দিবে না, কেউ দিবে না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যে বলবে যে আমি তোমাকে চান্স পাওয়াই দিব, স্পেশাল ট্রিটমেন্ট করব, স্পেশাল গাইডলাইন দিব, এই সব ভয়তাবাজিতে আপনারা পা দিবেন না। এটা আমি আবারও বলে দিচ্ছি, কারণ আপনারা ইতিপূর্বেও প্রমাণ দেখছেন। সো দ্যাটস ওয়াই আপনারা এই সব জায়গা থেকে বের হয়ে নিজেকে একটা জিনিসই মেন্টালি সেট আপ করবেন, আমাকে পারতে হবে এবং আমি সফল হব। ওকে, সো আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দিবেন। প্রথমত আমাদের ক্লাসটা যখন শুরু করছিলাম টেকনিক্যাল এররের কারণে আসলে আমাদের ক্লাসটা আমরা রেখে দিতে হয়েছে। এখন আমরা শুরু করতেছি আজকের ক্লাস, এবং আজকে আমরা আসলে যেটা ঘোষণা করব, প্রথমেই যেটা ঘোষণা করব সেটা হচ্ছে আপনাদেরকে বলা হয়েছিল যে আমরা এখন থেকে টি শার্ট দিব। ক্লাস প্রতি টি শার্ট উইনারের নাম ঘোষণা করা হবে। তো গত ক্লাসের টি শার্টের উইনার হয়েছেন কে একটু দেখে নেন, জুথি আক্তার। জুথি আক্তার সে আছে টি শার্টের মানে পাবে। সো আমাদের যে গিফট রয়েছে সেই গিফট অনুযায়ী সে আমাদের যে স্পেশাল টি শার্ট পালস নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে যে টি শার্ট আছে সেই টি শার্টের উইনার হচ্ছেন জুথি আক্তার। ক্লাসটা হয়েছিল 4 জুলাই, বাংলা ক্লাস হয়েছিল, বাংলা স্যার আপনাদের ক্লাস নিয়েছিলেন। তো পালসের ব্র্যান্ডের অফিসিয়াল টি শার্টটা আপনার কাছে পৌঁছে যাবে খুব দ্রুত। আজকেও কিন্তু আমরা ঠিক একইভাবে আর একজন উইনারের নাম কিন্তু ইনশাল্লাহ আমরা ঘোষণা করব, এবং দেখি এইবার কে পাই। ঠিক আছে, আজকে কে পাই আমরা সেটা একটু দেখবো। তো আর গত ক্লাসে পাইছে জুটি, এই ক্লাসে দেখি কে পাই সেটা আমরা দেখবো। ওকে, তো আজকে আমরা প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব বা প্রথম থেকে যেটা নিয়ে পড়ানো শুরু করব সেটা হচ্ছে ভাইয়া আজকে আমরা নদ নদী, এই যে টপিকটা আছে এই টপিকটা শেষ করব। আজকে নদ নদীর টপিকটা ভালো করে শেষ করব। এই নদ নদীর টপিক থেকে প্রতি বছর আপনাদের একবার 2টি করে কোশ্চেন মাস্ট বি আসবে, এবং আজকে যতটুকু পড়াবো, যতটুকু আপনাকে নোট করাবো, এইটা যদি আপনি ভালো করে পড়েন, এইটা যদি আপনি শর্ট ট্রিক্স গুলো মাথার মধ্যে রাখেন, ইনশাল্লাহ নার্সিং পরীক্ষায় জিকে নিয়ে আপনার টেনশন করতে হবে না। জিকে এর জন্য আমি আপনাদের সাথে আছি, আমি আছি আপনাদের সাথে। তো আপনারা যারা আসলে আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের বলে রাখি যে আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে এখন থেকে পড়াশোনা করতে হবে, লেগে থাকতে হবে, নিজেকে স্টেবল করতে হবে যে আমি এখান থেকে সেদিনে উঠবো যেদিন আমি সফল হব। পালস নার্সিং ভর্তি কোচিং এর সেকেন্ড টাইম ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো সেকেন্ড টাইম ব্যাচে আমাদের কিন্তু ভর্তি চলছে। এখন মাত্র 1500 টাকা ছাড়ে, এখন কিন্তু 1500 টাকার একটা বিশাল ছাড় চলতেছে। এই ছাড়ে খুব অল্প সময়ের জন্য কিছু স্টুডেন্ট মানে ভর্তি চলছে সেকেন্ড টাইম ব্যাচে। তো আপনারা যারা আসলে ভর্তি হতে চান আর যারা আছে ফার্স্ট টাইম আছে তাদের আসলে প্রি বুকিং চলতেছে, পরীক্ষার পর ক্লাস শুরু হবে। সো আপনারা যারা ভর্তি হতে চান তারা দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। ওকে, দ্রুত ভর্তি হয়ে যাবেন। তো চলেন আজকে আমরা যে টপিক গুলো আছে একটু আলোচনা করি। বাংলাদেশকে কি বলা হয় বলেন তো? নদীমাতৃক দেশ, নদী মাতার জাত, তাহলে সেটাকে কি বলা হয়? নদীমাতৃক, নদীমাতৃক, তাই না? বাংলাদেশকে কি বলা হয় বলেন তো? নদীমাতৃক দেশ, তাই না? নদীমাতৃক, নদী মাতা যার, কোন সমাস? এটা হচ্ছে কর্মধারায় সমাস। সেই নদীমাতৃক দেশের নদী সম্পর্কে আজকে আমরা একটু পড়বো। কোন কোন টপিকের মধ্যে রয়েছে একটু দেখেন। ছিটমহল সম্পর্কে আমরা জানবো, বাংলাদেশের নদ নদী সম্পর্কে আমরা জানবো, নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে সেটা সম্পর্কে জানবো, প্রধান নদ নদীর প্রবেশ পথ কোন সাইড দিয়ে ঢুকছে বাংলাদেশে সেটা সম্পর্কে জানবো, কিছু বিশেষ নদীর মিলনস্থল, 2টা 3টা নদীর একসাথে মিলন হয়েছে সেটা কোথায় হয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো, এবং এছাড়া আছে গুরুত্বপূর্ণ শহর বন্দর, তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনা, বিল, হাওর, হ্রদ ও সমুদ্র, দ্বীপ, চর, ঝর্ণা, পাহাড় পর্বত, উপত্যকা, জলপ্রপাত। এই পুরো টপিকটা পড়ার ফলে আমরা এতগুলা টপিক, 10টা টপিক কিন্তু আমরা কভার দিতে পারবো। 10টা টপিক আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা কভার দিতে পারবো। তো শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আমার প্রত্যাশা থাকবে আপনারা শেষ পর্যন্ত থাকবেন, নোট করবেন। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি অবশ্যই আনসার করব আপনাদেরকে। আমি আমার স্বল্প জ্ঞান দিয়ে আপনাদেরকে সেগুলো আনসার করব। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে নিজের বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করতে পারেন। যারা সেকেন্ড টাইম দিতে চাই বন্ধুদেরকে মেনশন করতে পারেন যেন তারাও যুক্ত হয়ে ক্লাস করে উপকৃত হয়। ওকে, তো চলেন আজকে ক্লাসটা শুরু করি।
আমাদের একেবারে প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ছিটমহল। ছিটমহল, ছিটমহল বলতে আসলে কি বোঝেন? ছিটমহল শব্দটা বলতে আসলে কি বোঝেন? দেখেন, বাংলাদেশে যখন আসলে আমাদের দেশে মানে কোন একটা দেশের একটা মূল ভূখণ্ড বা কোন একটা জিনিস বা ভূখণ্ড বা জমি যখন আর একটা দেশের মধ্যে ঢুকে যায়, তখন তাকে বলা হয় ছিটমহল। তো বাংলাদেশের যদি মানচিত্র কিছুটা এরকম ভাবে আঁকায় দেখায়, তো বাংলাদেশের কিছু ছিটমহল ভারতের মধ্যে ছিল, কিছু ছিটমহল ভারতের বাংলাদেশের মধ্যে ছিল। তো এরকম ছিটমহলের সংখ্যা ছিল আছে 162টি। কয়টি ছিল ভাইয়া? 162টি। এই 162টি ছিটমহলের মধ্যে বাংলাদেশের ছিল আছে 51টি ছিটমহল। কি মনে রাখতে হবে? বাংলাদেশের ছিটমহল ছিল 51টি, ভারতের ছিটমহল ছিল 111টি। এই কথাটা সবাই একটু সুন্দর করে মনে রাখবেন। বাংলাদেশের ছিটমহল ছিল 51টি, ভারতের ছিটমহল ছিল 111টি। বাংলাদেশ আর ভারতের কিন্তু ছিটমহলের চুক্তি হয়েছে। তাহলে কয়টা ছিটমহলের চুক্তি হয়েছে? 51 সাথে 111 যোগ দেন, 162টি। তাহলে টোটাল ছিটমহল আছে 162। এর মধ্যে বাংলাদেশ পাইছে কয়টি? 51টি। ভারত নিছে কয়টি? 111টি। এরপর দেখেন 3 বিঘা করিডোর, এই ছিটমহলটা হচ্ছে বাংলাদেশে। তো এই ছিটমহল নিয়ে একটু বলি ভাই। বাংলাদেশের মানচিত্র ধরেন যে এইরকম, তো লালমনিরহাট জেলায় 3 বিঘা করিডোর, লালমনিরহাট জেলায় বাংলাদেশের এরকম একটা স্থান আছে। এই স্থানে ভারত আমাদেরকে একটা জমি ছেড়ে দিছে, এরকম একটা রাস্তা করে দিছে, ঠিক আছে? এই রাস্তাটাকে বলা হয় 3 বিঘা করিডোর। এই যে কিছুটা জমি আমাদেরকে তারা দিয়ে দিছে, যেহেতু এটা আমাদের ভূমি, আমাদের জমি, এই জমিতে যাওয়ার জন্য আমাদের একটা রাস্তা দরকার না? এই রাস্তাটা দিছে কে? ভারত দিছে। এটাকেই বলা হয় 3 বিঘা করিডোর। কি বলা হয়? 3 বিঘা করিডোর। তো প্রশ্ন আসে, এই 3 বিঘা করিডোর এই ভূমিটা কোথায় অবস্থিত ভাইয়া? এই কোশ্চেনটা আপনার সব থেকে বেশি আসে। 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের 64টি জেলার মধ্যে ভাইয়া 3 বিঘা করিডোর হচ্ছে লালমনিরহাটে। কোথায়? লালমনিরহাটে, তিস্তা নদীর তীরে অবস্থিত। তাহলে এই কোশ্চেনটা একটু ভালো করে মনে রাখতে হবে না? অবশ্যই মনে রাখতে হবে। ইনশাল্লাহ পারবো কিনা আমরা? এটা ইনশাল্লাহ আমরা পারবো। তাহলে 3 বিঘা করিডোর এটা অবস্থিত কোথায়? এটা অবস্থিত লালমনিরহাটে। তাহলে 3 বিঘা করিডোর কি বুঝতে পারছেন? বাংলাদেশের একটা, মনে করেন যে কিছু একটা অঞ্চল বা একটা গ্রাম, সেটা ভারতের মধ্যে ছিল, এখন ভারতের সাথে আমাদের একেবারে পুরোপুরি বিচ্ছিন্ন। এখন যেহেতু ভারত আমাদেরকে কি করছে, একটু জমি দান করে দিছে, যে আপনাদের একটা গ্রাম তো আছে, তো গ্রামের সাথে একটা সংযোগ বানাই নেন, একটা লাইন বানাই নেন, রাস্তা বানাই নেন। এই রাস্তাটার নামই হচ্ছে সেই 3 বিঘা করিডোর। এই 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? কোন জেলায়? লালমনিরহাটে। খুব সুন্দর করে আমরা একটু মনে রাখবো, ঠিক আছে ভাইয়া? এটা একটু খুব সুন্দর করে মনে রাখবো। এরপর চলে আসি, বাংলাদেশের অচিহ্নিত সীমান্ত স্থানের নাম হচ্ছে মুহুরীর চর, অর্থাৎ এটা বাংলাদেশের সীমান্তে চিহ্নিত না। এটা মুহুরীর চরটা কোথায়? ফেনী জেলাতে অবস্থিত। কোথায়? ফেনীতে। ওই যে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, ওই অঞ্চলের কথা বলতেছে, এই যে এইখানের দিকে, ঠিক আছে? তাহলে বাংলাদেশের অচিহ্নিত সীমান্ত অঞ্চল কোনটি? এটা হবে ফেনী। ফেনী দিয়ে মনে পড়ে যায়, আমরা চিকেন নেকের তো নাম শুনছি, তাই না? চিকেন নেকের নাম শুনছি। এই যে বাংলাদেশের যদি এইরকম ভাবে মানচিত্রের এই যে মাথার দিকে পঞ্চগড়ের এখানে ভারতের খুব অল্প একটু জায়গা আছে, ওইদিকে আবার নেপাল রয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশের একটা চিকেন নেক আছে। কিরকম সেই চিকেন নেকটা? দেখেন, বাংলাদেশের চিকেন নেকটা হচ্ছে এই যে ভূমিটা দেখতে পাচ্ছেন না, এইখানে জায়গাটা খুবই ছোট। এই ফেনী জেলাতেই অবস্থিত বাংলাদেশের চিকেন নেকটা, খুবই ছোট। ভারতের সীমান্ত খুব কাছাকাছি, মাত্র মনে হয় 20 কিলোমিটার দূরেই হচ্ছে ভারতের সীমান্ত। এখান দিয়ে গাড়ি যাতায়াত করে। এটাকে বলা হয় বাংলাদেশের চিকেন নেক। ভারতের যেমন চিকেন নেক আছে শিলিগুড়ির এদিকে এই করিডোরে, ঠিক একইভাবে বাংলাদেশের একটা চিকেন নেক আছে। নামটা কোথায়? ফেনীতে। মনে থাকবে ভাইয়া? ইনশাল্লাহ। ভাইয়া বুঝতে পারছেন কিনা? কোনো সমস্যা আছে কিনা ভাই বলেন? কোনো সমস্যা আছে কিনা বলেন? এতটুকু বুঝতে পারছেন কিনা ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটুখানি বুঝতে পারছেন কিনা? এই স্লাইডে যে 3টা ইনফরমেশন আমি দিছি, যেভাবে পড়াইছি, মাথার মধ্যে থাকবে কিনা ভাইয়া? গল্প আকারে, গল্পের সুরে কোথায় কিভাবে আসলো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে বুঝাই দিছি। সো ইনশাল্লাহ এটা আপনি পারবেন কিনা ভাইয়া? কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানান ভাইয়া। এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আমার স্বপ্ন ফেরদাউসি হক লেট হয়ে গেছে। মাঝে মাঝে আমি দেখতে পাচ্ছেন যে একটু আগেও ক্লাস নিছি লাইসেন্সের। সো মাঝে মাঝে আমার ভয়েসে কিন্তু একটু সমস্যা হতে পারে, কথা বলতে অসুবিধা হতে পারে। সো সেগুলো একটু বুঝে নিয়েন আর কি, ঠিক আছে? একটু কাশি খুশি হতে পারে। সো এগুলো নিয়ে আপনারা কিছু মনে করবেন না, ওকে? আমি মাত্র আসলাম, আগে কি পড়ানো হয়েছে এটা দিয়ে শুরু হয়েছে আপু, এই স্লাইড দিয়ে পড়ানো হয়েছে। তো আপনারা এই স্লাইডটা কিন্তু পেয়ে যাবেন, এই পিডিএফটা পেয়ে যাবেন। কিভাবে? শেয়ার করে দিবেন, শেয়ার করে স্ক্রিনশটটা পেজে দিয়েন, ঠিক আছে? স্ক্রিনশটটা পেজে দিয়েন, ওকে?
চলেন পরের কোশ্চেনটা, পরের পেজটা একটু ফলো করি। এইবার আসি আছে বাংলাদেশের নদ নদী। এইবার আসছে আমাদের বাংলাদেশের নদ নদীর বেসিক পড়াশোনায় আমরা চলে আসছি। এখন নদী, নদ নদীর ক্ষেত্রে প্রথম যে কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয় সেটা হচ্ছে নদী গবেষণা কেন্দ্র এটা কোথায় অবস্থিত। এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে আসে। এই হারু কান্দি ফান্দি আপনার জানার দরকার নাই ভাইয়া, জাস্ট একটা কথা পড়ে রাখবেন, সেটা হচ্ছে ফরিদপুর। কোথায়? ফরিদপুর। তাহলে নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায়? ফরিদপুর। আর নদী গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হবে চাঁদপুর। এটা কি হবে? চাঁদপুর। ইনস্টিটিউটটা হচ্ছে তোমার হচ্ছে ফরিদপুর। ইনস্টিটিউট যদি ফরিদপুর হয়, নদী গবেষণা কেন্দ্র এটা যদি বলে কেন্দ্র, নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুর, কেন্দ্র বললে চাঁদপুর। জাস্ট এই কথাটা একটু মনে রাখবা, চাঁদপুর। ইনস্টিটিউট মানে এখানে কিন্তু মানুষজন পড়াশোনা করে, ঠিক আছে, এখানে পড়াশোনা করে। কেন্দ্র মানে এখানে গবেষণা টবেষণা করে, ঠিক আছে। তাহলে ফরিদপুর হচ্ছে কেন্দ্র হলে চাঁদপুর, ইনস্টিটিউট হইলে কি হবে? ফরিদপুর। ইনস্টিটিউট হইলে কি হবে ভাইয়া? ফরিদপুর। মন থাকবে। এরপর যেটা বেশি কোশ্চেন আছে সেটা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম নদী কি? পদ্মা। যদিও আমি আপনাকে একটু সংক্ষেপে বলে দিই, আমার অনেক স্টুডেন্ট নক করে এটা নিয়ে। মেঘনার ক্ষেত্রে একটু বলে রাখি, মেঘনা, মেঘনা আসলে সঠিক উত্তর হওয়ার কথা। মেঘনা একটা আছে দীর্ঘ, তারপর আছে খরচ, তারপরে আছে যদি বলা হয় দীর্ঘ, বৃহৎ, এই কথাগুলো যদি আসে, বৃহত্তম, এই শব্দগুলো যদি আসে তাহলে সেটা হবে মেঘনা। কি হবে? মেঘনা। সেটার উত্তর কি হবে? মেঘনা। আর কর্ণফুলী এই নদীটার কথা যদি আসে, খরস্রোতা, বাংলাদেশের সবচেয়ে বড় খরস্রোতা নদীর নাম কি? কর্ণফুলী। খরস্রোতা এই নদীটার নাম কি হবে? কর্ণফুলী। ওকে, তাহলে ভালো করে মনে রাখবেন ভাইয়া, বাংলাদেশের দীর্ঘতম নদী এই শব্দটা যদি আসে, পদ্মা না দিয়ে কি দিবেন? মেঘনা দিবেন। আজকে আবারও বলে দিচ্ছি, যদি আসে, আমি এটা বললে দিছি আপনাদের বোঝানোর জন্য, বাংলাদেশের দীর্ঘতম নদী যদি বলে কি দিবেন ভাইয়া? পদ্মা দিবেন না, কি দিবেন? মেঘনা দিবেন। দীর্ঘতম, বৃহত্তম, প্রশস্ত এইসব শব্দ যদি থাকে কি হবে? মেঘনা হবে। খরস্রোতা শব্দটা যদি থাকে, অর্থাৎ যেটা ঢেউ ঢেউ বেশি হয়, জোয়ার ভাটা বেশি হয়, নড়াচড়া বেশি করে, ড্যান্স বেশি দেয়, সেই নদীটার নাম কি? সেই নদীটার নাম হচ্ছে কর্ণফুলী। আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন করি, বলেন তো ভাইয়া দেখি, বাংলাদেশের একটা নদীর উপর একটা জলপ্রপাত আছে যেখানে আছে আমাদের জলবিদ্যুৎ তৈরি করা হয়, বলেন তো কোন নদীর তীরে করা হয়? কোন নদীতে? জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীতে অবস্থিত? জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীতে অবস্থিত? প্রচুর পরিমাণে আসে এই কোশ্চেনটা, ঠিক আছে, প্রচুর, বিসিএস, নার্সিং সব জায়গায় আসে। বলেন তো কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র? এটা কোথায় অবস্থিত? কোন নদীর তীরে অবস্থিত? ওকে, জলবিদ্যুৎ কেন্দ্র এটা কোন নদীর তীরে অবস্থিত? নাইমা সুলতানা মিম, ওকে ঠিক আছে। আর কে কাছে ভাই কমেন্ট করে জানাই দাও, জলবিদ্যুৎ কেন্দ্র এটা কোন নদীর তীরে অবস্থিত? জলবিদ্যুৎ কেন্দ্র। ওকে, একটু বলো তো ভাইয়া কোথায় অবস্থিত? কে কে জানো ভাই একটু কমেন্ট করে দাও, কমেন্ট করে দাও। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তোমরা কি করবা? বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও, একটু ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে, যাতে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে। ফাবিয়া জান্নাত, রূপা, মেঘনা, জান্নাতুল ফেরদাউসী, কর্ণফুলী, শাম্মী আক্তার, বাঁধন, কর্ণফুলী, অনন্যা দেবনাথ বলছে তিস্তা, তিথি, মেঘনা বলছে, নাইমা সুলতানা, অন্তরাপে মানে করে আর কত রাখবি, ও ভোলায় অলরেডি ক্লাস করতেছে, ওরা আর ডেকে লাভ নাই, ঠিক আছে। তানিয়া, তাবাসসুম, কর্ণফুলী, অনন্যা বৈদ্য, তিস্তা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমি তাহলে উত্তরটা দিয়ে দিই, মা আমার স্বপ্ন, কানিস ফাতেমা মলি, ফেরদাউসী হক, সোহা, রুহি, থ্যাংক ইউ। আরো যারা আছে, শাম্মী, অনন্যা দেবনাথ, কাপ্তাই, ঠিক আছে ভাই। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত কোথায়? কর্ণফুলী নদীতে। কর্ণফুলী নদীতে অবস্থিত, ঠিক আছে, কর্ণফুলী নদীতে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1960 সালে। পাকিস্তানিরা খালি আমাদের এখান থেকে নেয় নাই, কিছু জিনিস কিন্তু দিয়েও গেছিল, তার মধ্যে একটা হচ্ছে এই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। এটা কোথায় অবস্থিত? কর্ণফুলী নদী একটা বাদ দিছে, কাপ্তাই বাদ, সে বাদে অবস্থিত। ওকে, এটা একটু সুন্দর করে মনে রাখবেন, ঠিক আছে। চল পরেরটা ঠিক। এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে নার্সিং পরীক্ষা আসে। বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এটা হচ্ছে হালদা নদীতে অবস্থিত। কোথায়? হালদা নদী। হালদা নদীর মাছ, ওই যে একটা গান আছে না, পদ্মা নদীর ইলিশটা রূপটাকে ঝকঝকে বানাস, তো ইলিশ হচ্ছে পদ্মা নদীতে পাওয়া যায়, এই মাছটা খুব টেস্টি হয়, ঠিক আছে, আমাদের সবার খুব পছন্দ অনেকের। আর যাদের আছে অ্যালার্জির সমস্যা আছে তাদের এটা আর ভালো লাগে না, তাদের জন্য ওষুধ কি? ইলিশ মাছ খাবি আর হিস্টামিন খাবি। কি খাবি? হিস্টামিন। হিস্টামিন ওষুধ আছে, অ্যালার্জির ওষুধ, অ্যালার্জি প্রতিরোধকারী ওষুধের নাম কি? হিস্টামিন। হিস্টামিন, ঠিক আছে ভাইয়া, হিস্টামিন। ওকে, দেখো তাহলে বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রের নাম কি? কোন নদীতে মৎস্য প্রজনন হয় বেশি? হালদা নদীতে হয়। জাস্ট এই কথাটা একটু ভালো করে মনে রাখবো। ওকে, বাংলাদেশের বৃহত্তম নদী এগুলো আসলে দরকার নাই। এবার ক্ষুদ্রতম নদীটার নামটা একটু মনে রাখবা, গাঙ্গিনা।
ক্ষুদ্রতম নদীর নাম কি? গাঙ্গিনা। বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদীর সংখ্যা আছে 54টি। কয়টি ভাইয়া? বাংলাদেশ হতে ভারতে গেছে আছে একটি, নাম কি? কুলিক। আর ভারত থেকে বাংলাদেশে প্রবেশকারী নদী হচ্ছে 54টি। আর মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশকারী নদীর নাম কি? 3টি। কয়টি? 3টি। তাহলে এই ইনফরমেশন গুলো একটু মনে রাখতে হবে। তাহলে কি কি বলছি? বাংলাদেশ থেকে ভারত হচ্ছে একটা, ভারত থেকে বাংলাদেশে কয়টা? 54টা। মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী নদী কয়টি? 3টি। কোন 3টা নদী? নামগুলো একটু লিখে দি ভাইয়া, দেখি পারো কিনা। নাপ, মাতামুহুরী, নাপ, মাতামুহুরী আর সাঙ্গু। এই 3টা হচ্ছে মায়ানমারে, ঠিক আছে? মায়ানমার হতে বাংলাদেশে আসছে কয়টা নদী ভাইয়া? 3টা। কি কি আছে? নাপ, মাতামুহুরী আর কি? সাঙ্গু। নাপ, মাতামুহুরী আর সাঙ্গু। বাংলাদেশ থেকে ভারতে গেছে কোন নদী? কুলিক নদী। ভারত থেকে বাংলাদেশে আসছে কয়টি? 54টি। তাহলে দেখো তো টোটাল কয়টা হয় ভাইয়া? টোটাল হিসাব করলে 58টি নদী আছে। বাংলাদেশে কয়টি নদী আছে? 58টি। যদিও এখানে আসলে দ্বিমত আছে, এটার আসলে শেষ নাই, বাট আমরা জাস্ট একটু বলে রাখলাম। ওকে, তাহলে বাংলাদেশ থেকে ভারতে একটি, নাম কি? কুলিক। ভারত থেকে বাংলাদেশে 54টি। মায়ানমার থেকে বাংলাদেশে 3টি, নাম কি? নাপ, মাতামুহুরী, সাঙ্গু। নাপ, মাতামুহুরী, সাঙ্গু। নাপ, মাতামুহুরী, সাঙ্গু। আমার সাথে সাথে যদি তুমি পড়ো, এটা মুখস্থ হয়ে যাবে ভাইয়া, এটা মুখস্থ হয়ে যাবে। সো তাইলে ভাইয়া এই স্লাইডে কোনো ধরনের সমস্যা আছে কিনা বুঝতে, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা ভাই একটু বলো তো। ইনশাল্লাহ আমরা পারবো কিনা ভাইয়া? তোমরা পারবা কিনা? কনফিডেন্স আছে কিনা ভাইয়া? কনফিডেন্স তৈরি হচ্ছে কিনা বলো। ইনশাল্লাহ পারবো, এবং আমরা পড়াটা ক্লাসের মধ্যেই পড়াই দিব। ক্লাসের মধ্যেই পড়াশোনা কিন্তু হয়ে যাবে, ক্লাসের বাইরে আমরা যাওয়ার দরকার হবে না। আমার সাথে সাথে যদি পড়ো, আমি কতবার তোমাকে বলতেছি একই জিনিস, তুমি যদি বলতে থাকো আমার সাথে, নোট করতে থাকো, ভাইয়া পারবা, ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, ইনশাল্লাহ পারবা কিনা ভাইয়া? এই স্লাইড পর্যন্ত বুঝতে পারছো কিনা? আর ক্লাস কেমন লাগতেছে অবশ্যই জানাবে ভাইয়া। সাথে থেকেও আমাদের সাথে, ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আসি। ওকে, সো অনন্যা বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। সবাই পারবা কিনা ভাইয়া? এই ক্লাসটা ক্লিয়ার হচ্ছে কিনা ভাইয়া? চলো পরের স্লাইডে যাই। তাহলে বাংলাদেশের এখন আমরা একটু প্র্যাকটিস করি, যতটুকু পড়লাম একটু প্র্যাকটিস না করলে হবে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো সাথে সাথে প্র্যাকটিসের কোশ্চেনটা চলে আসছে, দেখি পারো কিনা ভাইয়া। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্তি নদীটির নাম কি? বাংলাদেশের জলসীমায় উৎপত্তি হয়েছে, বাংলাদেশের জলসীমাতেই শেষ হয়েছে, সেই নদীটার নাম কি? বলে ফেলো তো কি হবে। অর্থাৎ এই নদীটা বাংলাদেশ থেকে ভারতেও যায়নি, ভারত থেকে বাংলাদেশেও আসেনি, বাংলাদেশ থেকে মিয়ানমারেও যায়নি, মিয়ানমার থেকে বাংলাদেশেও আসেনি। এই নদীটা বাংলাদেশের নদী, এই নদীটা আমাদের নদী, এই নদীটা বাংলাদেশেরই নদী, প্রোডাক্ট অফ বাংলাদেশ। বলো তো ভাইয়া কোনটা হবে? হালদা, কুশিয়ারা, কর্ণফুলী, যমুনা। হালদা, কুশিয়ারা, কর্ণফুলী, যমুনা। দেখি কে কে বড় ভাই একটু কমেন্ট করে জানাই তো। হালদা, কুশিয়ারা, কর্ণফুলী, যমুনা। ভাইয়া একটু বলো তো কি হবে উত্তর? বাংলাদেশের জলসীমায় উৎপত্তি, বাংলাদেশের জলসীমার মধ্যে, আয়তনের মধ্যেই শেষ, সেই নদীটার নাম কি? ওকে, উত্তর দিয়ে দিছে। অনন্যা দেবনাথ বলছে হালদা, আশামণি বলছে খ কুশিয়ারা, তিথি দত্ত বলছে ক, তৃষা আদনান বলছে ক, তুমি শুধু আমার হালদা, আশামণি বলছে হালদা, কানিস ফাতেমা মৌলিক ক্লিয়ার, ফেরদাউসি খ হালদা, মাহবুবা জান্নাত খ হালদা। ওকে, অনেকে কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভাই। এটা সঠিক উত্তর হবে হালদা। এই দেখো কুশিয়ারা, কুশিয়ারা নদী কোথায় বলো তো? সিলেটে ঢুকছে, সিলেটে। ওই যে ওই রাজ্য থেকে আসছে, আরাকান রাজ্য থেকে সিলেটে আসছে। কর্ণফুলী, এটাও কিন্তু আমাদের ওই যে মিজোরাম রাজ্য থেকে কর্ণফুলী ঢুকছে। যমুনা, যমুনা তো সেই চীন থেকে আসছে। তাহলে এগুলো তো বাংলাদেশের না, এগুলো ভারত থেকে বাংলাদেশে আসছে। এই যে 3টা নদী দিছে, এই 3টা নদী ভারত থেকে বাংলাদেশে আসছে, ভারত থেকে বাংলাদেশে আসছে। ঠিক আছে, তাহলে বাংলাদেশের উৎপত্তি আর বাংলাদেশের শেষ, নদীটার নাম কি ভাইয়া? হালদা। বাংলাদেশের উৎপত্তি, বাংলাদেশের শেষ, নদীটার নাম কি? হালদা। কোন থাকবে ভাইয়া? কুশিয়ারা কোন জায়গা থেকে? আরাকান রাজ্য থেকে বাংলাদেশে আসছে। ওকে, তাহলে এটা হচ্ছে ভারত থেকে বাংলাদেশে আসছে। তাহলে বাংলাদেশের উৎপত্তি, বাংলাদেশের শেষ, নদীটার নাম কি? হালদা। হালদা। ওকে, ক্লিয়ার ভাইয়া? ইনশাল্লাহ ক্লিয়ার। চলো পরে দেখি। পালস নার্সিং ভর্তি কোচিং এ এখন তোমরা যারা ভর্তি হবা, আমাদের নতুন ভাবে সুন্দর করে সবকিছু সেট আপ করা হচ্ছে, শীট তৈরি করা হচ্ছে। আমাদের বিগত বছরগুলোর সাফল্য, এই বছরের সাফল্য আসলে অনেক অগণিত ছবি আছে, তোমাদের দেখাবো আমরা সেগুলো। এরপরে চলে যাই ভাইয়া, দেখে আমরা পারি কিনা। বান্ধবীরা আমি হাসি, আমার কি কমেন্ট যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। ফাহমিদা, ফাহমিদা এমএসটি ফাহমিদা আসতেছে, তোমার কমেন্ট আসতেছে আপু। এবার আসো, বাংলাদেশের নদ নদী, এই সংখ্যাগুলো নিয়ে একটু কথাবার্তা বলার আছে। এটা নিয়ে আসলে দ্বিমত আছে। যেমন মাধ্যমিকের ভূগোল বই যারা পড়ছো,
এখানে লেখা রয়েছে প্রায় 67, প্রায় 67। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে ভাইয়া 310টি, ছোট বিশ্বকোষ বলছে 203টি, নদী গবেষণা রিপোর্ট 1008টি। এটা নিয়ে দ্বিমত আছে ভাইয়া, সংখ্যা সবগুলো মনে রাখা লাগবে, যখন যেটা আসবে তখন সেটা দিবা। তবে বেশি মাধ্যমিকের ভূগোল বইটাই বেশি আসে, তাই মাধ্যমিকের ভূগোল বইটা ভালো করে মনে রাখবা। কয়টি? 67টি। যদি বলা হয় ভাইয়া পরিসংখ্যান ব্যুরো, সেটা হবে 310টি। যদি বলে ছোটদের বিশ্বকোষ, 230টি। আর এটা আসলে বেশি একটা আসে না, তো এটা নিয়ে আর বেশি মনে রাখার দরকার নাই। তো বাংলাদেশের নদ নদী থেকে যদি তোমাকে কোশ্চেন দেয় ভাই, ইনশাল্লাহ তুমি পারবা কিনা ভাইয়া? এই সংখ্যাগুলো সবগুলো মনে রাখা লাগবে। তার মধ্যে মাধ্যমিকের ভূগোল বই এইটা কিন্তু বেশি কার্যকর, মাধ্যমিকের ভূগোল বইটা বেশি কার্যকর। ওকে, আমি কি বলছি বুঝতে পারছো? মাধ্যমিকের ভূগোল বইটা ভালো করে মনে রাখবা। 67, 67, 67, 67। ক্লিয়ার কিনা ভাইয়া? জাগার পড়া জায়গায় মুখস্থ হয়ে যাবে, কোনো কিছু নাই, এখানেই মুখস্থ হয়ে যাবে, আজকেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, চলো পরে যাই, দেখি পারি কিনা। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটা? কোন নদী দীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশে ঢুকছে? কোন নদী বলতো ভাইয়া? কোন নদী বাংলাদেশে দীর্ঘ পথ অতিক্রম করছে? কোন নদী? এখানে ব্রহ্মপুত্র আছে, পদ্মা আছে, যমুনা আছে, মেঘনা আছে। দীর্ঘ পথ বাংলাদেশে আসার আগে বিশাল পথ অতিক্রম করে আসছে কোন নদী? দেখি কে কে পারো ভাইয়া, একটু উত্তর দাও তো ভাইয়া, এটার উত্তর দাও তো। ব্রহ্মপুত্র, পদ্মা, যমুনা, মেঘনা, পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র, কোনটা ভাইয়া বাংলাদেশের দীর্ঘ পথ অতিক্রম করে আসছে? কোন নদী বলো তো ভাইয়া? কি হবে এটার উত্তর? দেখি কে কে জানো ভাই, একটু কমেন্ট করো তো ভাইয়া। দেখি কে কে জানো ভাই, একটু কমেন্ট করো। বাংলাদেশের দীর্ঘ পথ অতিক্রম করে আসছে কোন নদী? কোন নদী? দেখি কে কে পারো ভাইয়া। ব্রহ্মপুত্র, পদ্মা, যমুনা, মেঘনা। ব্রহ্মপুত্র, পদ্মা, যমুনা, মেঘনা। ওকে ভাইয়া, উত্তর অলরেডি পেয়া শুরু করে দিয়েছে। শাম্মী আক্তার বাদন বলছে ঘ, মেঘনা। আচ্ছা, তিথি বলছে এ, মাহবুবা জান্নাত ঘ, তুমি শুধু আমার, যমুনা, আশামণি, বিএসসি এবং ডিপ্লোমা কি একসাথে ক্লাস হবে ভাইয়া? এটা আসলে জিকে তো সবার জন্য ইম্পর্টেন্ট, এটা সবার কম্বাইন্ড জিনিস। সো এটা তোমাদের একসাথে হবে, কিন্তু তোমাদের বিভাগ ভিত্তিক যে সাবজেক্ট গুলো আছে এগুলো আলাদা জিনিস, তখন আলাদা হয়ে যাবে। ফারিয়া জান্নাত ডি, জান্নাতুল ফেরদাউস ডি, স্বর্ণা সমাদার বলছে ডি, কানিস ফাতেমা মলি। আচ্ছা ভাইয়া, আমি তোমাদেরকে একটু বলি, আমি কিন্তু দুইটা কথা বলছিলাম মেঘনার ক্ষেত্রে, একটা বলছিলাম বৃহত্তম, আর একটা হচ্ছে কি দীর্ঘ। বৃহত্তম আর দীর্ঘ, দীর্ঘটা আসলে কি? বাংলাদেশের দীর্ঘ নদী হচ্ছে মেঘনা, বাট দীর্ঘ পথ অতিক্রমকারী নদীটার নাম হচ্ছে যমুনা। দীর্ঘ পথ অতিক্রম করে আসছে কে? যমুনা। এই যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো। এই যে যমুনা, এই যে যমুনা, এটা মনে রেখো। এটা কার? হুমায়ুন, যে আর কি, হুমায়ুন আহমেদের লেখা। সো যাও, যমুনা, এই যমুনার জল, আমার যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো। এই যে যমুনা, এই নদীটার উৎপত্তি হয়েছে চীন থেকে। চীন থেকে আসছে কোথায়? চীন থেকে আসছে ভারতে। ঠিক আছে, দেখবা ভারতেও যমুনা নদী আছে। ভারত থেকে আসছে কোথায়? বাংলাদেশে। ঠিক আছে, তাহলে কতগুলো? তিনটা দেশ অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে বেশি পথ অতিক্রম করছে কে বলতো? যমুনা। আর যদি বলি ব্রহ্মপুত্র, এই যমুনারই একটি শাখার নামই তো ব্রহ্মপুত্র। বাট ব্রহ্মপুত্র আসলে কি, যমুনা কিন্তু বাংলাদেশের দুটো বেশ খানিকটা পথ গেছে, ব্রহ্মপুত্র কিন্তু বেশি পথ অতিক্রম করে নাই। এই কারণে দূরত্বের দিক থেকে যমুনা একটু বেশি আগায় আছে। আর পদ্মা নদী, এটা আছে ভারত আর বাংলাদেশ। ভারতে উৎপত্তি হয়েছে, তারপরে আইছে কোথায়? বাংলাদেশে। বুঝছো? ভারত থেকে বাংলাদেশে আসছে। মেঘনা, এটাও যা শুধু ভারত থেকে বাংলাদেশে আসছে। তাহলে বেশি দূরত্ব অতিক্রম করছে কে? আমার যমুনার জল দেখতে কারো, চাল করিতে লাগে ভালো। ওকে ভাই, আজকে ক্লাসের উপর কালকে একটা এক্সাম নিলে ভালো, ইনশাল্লাহ। ওকে ভাইয়া, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। আজকে ক্লাসটা ভালো করে করো, ইনশাল্লাহ আগামীকাল একটা এক্সাম হবে তোমাদের। ঠিক আছে ভাইয়া, বোঝা গেছে কিনা ভাইয়া? বুঝতে পারতেছো কিনা তোমরা বলো ভাইয়া, বুঝতে পারতেছো কিনা? তোমরা যদি চলে যাও তাহলে কিন্তু ক্লাস মিস করবা, ভালো ভালো ইন্টারেস্টিং জিনিসগুলো তোমরা সব মিস করবা। সো তোমাদের শেষ পর্যন্ত ভাইয়া থাকা লাগবে। তাহলে ভাইয়া এটা বুঝতে পারছো কিনা? যমুনা হবে, বোঝা গেছে কেন? কারণ চীন থেকে আসছে। চীন, ভারত, বাংলাদেশ, তিনটা দেশ দীর্ঘ পথ অতিক্রম করে আসছে। আর বাকিগুলো সব ভারত থেকে বাংলাদেশে আসছে। তাহলে চীন থেকে সেই সুদূর চীন, ইসলামের কি বলা আছে বলতো? লেখাপড়ার জন্য সেই সুদূর চীনে চলে যাও, সেই সুদূর চীন থেকে আসছে। তাহলে কি এই জন্য হবে যমুনা। চলো পরের কোশ্চেনে পরে যাই। স্মৃতি বিজড়িত স্থান, বিখ্যাত মানুষগুলো স্মৃতি বিজড়িত স্থান। যদি আমি স্মৃতি বিজড়িত হয়ে যাই, যখন আমার নাম সারা দিকে ছড়াই যাবে যে নাজমুল নাজমুল নাজমুল, তখন আমার স্মৃতি বিজড়িত স্থানগুলো নিয়ে কথাবার্তা হবে, বায়োগ্রাফি হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হবে। আমার স্মৃতি বিজড়িত স্থানের নাম হচ্ছে ভৈরব নদী। ভৈরব নদীর তীরে দাঁড়াই ঠাড়াই আমি কবিতা লিখতাম। ঠিক আছে, আমি অমুক করতাম, আকাশে চিঠি পাঠাইতাম, আকাশে তারা গুনতাম, কত কথা লেখা হবে। বুঝছো? ভৈরব নদী। তো যাই হোক, আমি আমার এলাকার কথা বলে ফেললাম, স্মৃতি বিজড়িত নদী। যেহেতু আমি বিখ্যাত মানুষ না, যারা বিখ্যাত মানুষ
তাদের কথা এখন বলি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জানো তো নোবেল পুরস্কার পাইছে না? আমাদের ভারত উপমহাদেশের মধ্যে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীকে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নদীর নামটা কি ভাইয়া? পদ্মা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নদীর নাম হচ্ছে কি ভাইয়া? পদ্মা। মনে থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নদীর নাম হচ্ছে পদ্মা। মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, তার স্মৃতি বিজড়িত নদীর নাম হচ্ছে কি ভাইয়া? পদ্মা। মাইকেল মধুসূদন দত্ত, নাম শুনছো না? চতুর্দশপদী কবিতার জনক, শুনছো না? বাংলা সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। তার স্মৃতি বিজড়িত নদীর নাম কি? কপোতাক্ষ নদ। শতত হে নদ তুমি পড়ো মোর মনে, শতত তোমার কথা ভাবি এ বিরলে। ঠিক আছে, এই যে নদ, এই নদটার নাম কি? কপোতাক্ষ নদ। কবি জসীমউদ্দিনের, কবি জসীমউদ্দিনের স্মৃতি বিজড়িত স্থানের নাম কি? আড়িয়াল খা। আড়িয়াল খা, মনে থাকবে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থান পদ্মা। মানিক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত স্থান কি? পদ্মা। পদ্মা নদীর পদ্মা নদীর ইতিকথা, এরকম একটা কাব্য আছে তার রচনা করা, মানে উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত স্থানের নাম কি? কপোতাক্ষ নদ। শতত হে নদ তুমি পড়ো মোর মনে, শতত তোমার কথা ভাবি এ বিরলে। এই কপোতাক্ষ নদের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। আর কবি জসীমউদ্দিনের কে? আড়িয়াল খা। কবি জসীমউদ্দিনের স্মৃতি বিজড়িত স্থান কোনটি? আড়িয়াল খা। ওকে স্যার, আপনার স্মৃতি বিজড়িত তখন লেখা হবে পালস নার্সিং ভর্তি কোচিনের এক সময়কার শিক্ষক ছিলেন আমাদের প্রিয় কবি, আমাদের প্রিয় গায়ক, আমাদের প্রিয় অভিনেতা নাজমুল স্যার। ঠিক আছে, তখন লেখা হবে, বুঝছো? তো সে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো এখন আমরা চলে আসি, বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? এখন এই কোশ্চেনটার উত্তর দিয়ে হলো ভাইয়া। কে কে আছো ভাই একটু কমেন্ট করো। তোমরা যারা আসো শেষ পর্যন্ত থাকবা, নিজের বন্ধু বান্ধবকে ডেকে আনো যে ক্লাস হচ্ছে, চলে একটা ঝটকাশ ক্লাস হচ্ছে, ঝাক্কাস ক্লাসে ঝাক্কাস ঝাক্কাস জিনিস শিখবা, ক্লাসের পড়া ক্লাসে পড়ে চলে যাবা। আর বাইরে বাড়ি বসে বসে কিছু চিন্তা করতে হবে না, টেনশন ফ্রি থাকবা, কোনো ভয় নাই, কোনো কাজ নাই, কোনো কিছু নাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে ভাইয়া, বলতো বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? আমি কিন্তু বারবার বলছি বৃহত্তম নদী কোনটি, আমি বারবার বলতেছি, সো এটা ভুল করবা না। পদ্মা নদীর ইতিকথা, হ্যাঁ ওইটা ছিল। সো আমি কিন্তু এটা পড়াইছি বারবার। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে ভাইয়া মেঘনা। আমি বলছি না তোমাদের, মেঘনা বৃহত্তম আর দীর্ঘতম। বাংলাদেশের বৃহত্তম দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা। মেঘনা। আচ্ছা বলতো বিশ্বের বৃহত্তম নদী কোনটি? বিশ্বের বৃহত্তম নদীর নাম কি বলতো? বিশ্বের বৃহত্তম নদী বলো, কে জানো? বৃহত্তম নদী, বিশ্বের বৃহত্তম নদীর নাম কি? কে কে জানো ভাই একটু কমেন্ট করো তো দেখি, কে কে পারো এটা, মনে আছে কিনা, মনে আছে কিনা তোমরা একটু বলো তো ভাইয়া। বিশ্বের বৃহত্তম নদীর নাম কি? কে কে জানো ভাই একটু কমেন্ট করবা। বিশ্বের বৃহত্তম নদীর নাম কি বলো? বিশ্বের, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার, বলো। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। এই সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ নদীর নাম কি? বিশ্বের। আমাদের বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা। একটা জিনিস কতবার বলছে দেখছো, এটা যাতে ভুল না হয়, কারণ তোমার মাথার মধ্যে যাতে এটা থাকে ভাইয়া। বিশ্বের বৃহত্তম নদীর নাম কি বলতো? কি সবাই মেঘনা মেঘনা মেঘনা, এখনো পাই নাই উত্তর। মেঘনা মেঘনা মেঘনা, বিশ্বের, বাংলাদেশের না কিন্তু। এখন কোথায় গেছি? বিশ্বের। আমাকে এখন বিশ্ব দেখতে হবে, আমাকে ছেড়ে দাও, আমি বিশ্ব দেখতে চাই। ঠিক আছে, বৃহত্তম নদী, বাংলাদেশের বৃহত্তম নদী আছে মেঘনা। বিশ্বের বৃহত্তম নদীর নাম কি ভাইয়া বলতো? কি হবে বিশ্বের বৃহত্তম নদীর নাম? কি হবে? আরে নীল নদের নাম শোনো নাই? নীল নদ। ইসলাম ধর্মে আছে না ফেরাউন, ফেরাউনকে কোথায় ডুবাই মারছিল? নীল নদে। মিশরের নীল নদ হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী। বিশ্বের বৃহত্তম নদীর নাম কি? নীল নদ। নীল নদ অ্যামাজন জঙ্গলের জন্য বিখ্যাত, বাট নদীর জন্য না। ঠিক আছে, ওইটা হচ্ছে ওই যদি ল্যাটিন আমেরিকা যায় তখন সেক্ষেত্রে অ্যামাজন, বাট বিশ্বের বৃহত্তম নদীর নাম হচ্ছে কি হবে ভাইয়া? এটা অ্যামাজন না, এটা কি দিবা? নীল নদ দিবা। কি দিবা? বিশ্বের বৃহত্তম নদীর নাম হচ্ছে নীল নদ। মনে থাকবে ভাইয়া। কাকে মারছিল? ফেরাউনকে। কোথায়? নীল নদের পানিতে, জলে ডুবাই মারছিল, মনে আছে কিনা তোমাদের? নীল নদ। ঠিক আছে ভাইয়া, অ্যামাজন জঙ্গল হিসেবে বৃহত্তম, জঙ্গল হিসেবে বৃহত্তম। ঠিক আছে, মনে থাকবে। অ্যামাজন কি? বৃহত্তম নদী। ওকে, নীল নদ, সরি নীল নদ বৃহত্তম নদী, মিশরের নীল নদ। এখন আসি গুরুত্বপূর্ণ কিছু নদীর উৎপত্তি স্থল সম্পর্কে। আমরা যে নদীগুলা পড়ছি এর মধ্যে ধরো যে গঙ্গার পদ্মা, ভারতের নাম গঙ্গা, বাংলাদেশের নাম পদ্মা। এই নদীটির উৎপত্তি হয়েছে কোথায়? হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। মেঘনা নদীর উৎপত্তি হয়েছে কোথায়? আসামের নাগা মণিপুরী অঞ্চলের দক্ষিণ লুসাই পাল থেকে। কোথায়? লুসাই পাল, এই শব্দটাই মনে রাখবা। ব্রহ্মপুত্র যমুনা এই নদীর উৎপত্তি হয়েছে কোথায়?
তিব্বতের কৈলাস সরোবর থেকে, মানস সরোবর, ঠিক আছে, কৈলাসপুরের মানস সরোবর থেকে। কোথা থেকে হয়েছে? এই মানস সরোবর শব্দটা মনে রাখবা, আর তিব্বতের সব মনে রাখবা। তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে, তিব্বতের মানস সরোবর থেকে। তিস্তা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। কর্ণফুলী মিজোরামের লুসাই পাহাড় থেকে। নাপ নদী মিয়ানমারের আরাকান পর্বত থেকে। তো এইখানে আমি যেগুলো দিছি ভাইয়া, এইগুলোই তোমাদেরকে একটু ভালো করে পড়া লাগবে ভাইয়া। এইখানে যেগুলো দেওয়া হয়েছে এগুলোই তোমাদের একটু ভালো করে পড়া লাগবে ভাইয়া। তাহলে কি বলছি? গঙ্গা বা পদ্মা নদীর উৎপত্তি হয়েছে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। মেঘনা নদীর উৎপত্তি হয়েছে আসামের নাগামণিপুর অঞ্চলের লুসাই পাহাড় থেকে। কোন জায়গা থেকে? লুসাই পাহাড় থেকে। ব্রহ্মপুত্র বা যমুনা নদীর উৎপত্তি তিব্বতের কৈলাসের মানস সরোবর থেকে, কৈলাসের মানস সরোবর থেকে। তিস্তা সিকিমের পার্বত্য অঞ্চল, কর্ণফুলী মিজোরামের লুসাই পাহাড়, নাপ হচ্ছে মিয়ানমারের আরাকান পর্বত, মিয়ানমারের আরাকান পর্বত থেকে হয়েছে। বুঝতে ভাইয়া? থ্যাংক ইউ। যারা যারা বুঝতে পারছো এটা ভালো করে একটু মনে রাখবা, একটু নোট করে নাও, নোট করে নিতে পারো, নোট করে নিতে পারো। আর যারা পিডিএফ চাও কি করবা? পিডিএফ চাইলে শেয়ার করে, ক্লাসটা একটু শেয়ার করে দিবা, শেয়ার করে স্ক্রিনশট নিয়ে পেজে দিয়ে দিবা, পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দিবে। ওকে ভাইয়া, চলো পরে যাই। এখন দেখি কি দিছে এটা? মহাস্থানগড়, এটা একটু ভুল লিখছে। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত বলো তো? মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? কার কার মনে আছে? গঙ্গা, করতোয়া, মহানন্দ, ডাকাতিয়া। বলে ফেলো তো ভাইয়া, এটা সঠিক উত্তরটা কি হবে? মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় আমরা জানি পাল আমলের সৃষ্টি, সেই পাল আমলের সৃষ্টির জিনিস। মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়াতে অবস্থিত, তাই না? বগুড়াতে অবস্থিত। এই মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? ভাই একটু বলে ফেলো তো, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, করতোয়া, মহানন্দ, ডাকাতিয়া। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত একটু বলো ভাইয়া, দেখি কে কে জানাবে, একটু কমেন্ট করতো। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? ফেরদাউসি হক বলছে করতোয়া, মিম সুলতানা খ, শাম্মী আক্তার বাদন বলছে খ, অনন্যা দেবনাথ বলছে করতোয়া, তুমি শুধু আমার করতোয়া, মিম সুলতানা আমি কিন্তু করছি ভাই, আছে থ্যাংক ইউ। শাম্মী করতোয়া, ঠিক আছে। জুথি মেনশন করছে, থ্যাংক ইউ সো মাচ। হারিয়া জান্নাত বি, ঝর্ণা আক্তার বি, মিম সুলতানা বি, স্বর্ণা সমাদার বি, তিথি বলছে খ, নাইনা বলছে করতোয়া। আর যারা আছে অন্তরচন্দ্র দাস বলছে বি, জান্নাতুলি বি বলছে সুহা করতোয়া, থ্যাংক ইউ। উম্মায়ে হায়াত খ, আনিকা ইসলাম, আনিশা বৈদ, ওকে থ্যাংক ইউ। মা আমার স্বপ্ন, থ্যাংক ইউ সো মাচ। রুহি, অনেকে কমেন্ট করছো ভাইয়া, সবার তো পড়া সম্ভব হচ্ছে না। এটা হবে করতোয়া নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। তো ভাইয়া যদি মহাস্থানগড় না বলে যদি বলে যে বগুড়া কোন নদীর তীরে অবস্থিত, তাহলে কি করবা? কাপাকাপি করবা? ভয় পর কিচ্ছু নাই। মহাস্থানগড় যদি করতোয়া নদীর তীরে অবস্থিত হয়, বগুড়াও করতোয়া নদীর তীরে অবস্থিত। উত্তর হয়ে গেছে, দুইটা একসাথে পেরে গেলাম। তাহলে মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত, বগুড়াও করতোয়া নদীর তীরে অবস্থিত। জাস্ট এই কথাটা একটু সুন্দর করে ভাইয়া মনে রাখবা। মহানন্দা এটা কোথায়? পঞ্চগড়। এটা কোন নদীর তীরে কার ইস্যুই অবস্থিত? পঞ্চগড় শহর, পঞ্চগড় জেলা। এটা কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা, মহানন্দা, ঠিক আছে, মনে রেখো এটা মহানন্দা। চল পরে যাই। এবার আসি গুরুত্বপূর্ণ কিছু নদীর উৎপত্তি স্থল। এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি এবং সমাপ্তি নদীটার নাম হচ্ছে হালদা, এটা আমি তোমাদেরকে পড়াইছি। বাংলাদেশকে বিভক্তকারী, ভারতকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে হাড়িয়াভাঙ্গা। হাড়িয়াভাঙ্গা, বাংলাদেশ আর ভারতকে বিভক্তকারী নদীর নাম কি? হাড়িয়াভাঙ্গা। এই যে বাংলাদেশ আর ভারতকে বিভক্তকারী যে নদী, এই নদীটা কোথায় পাওয়া যায়? হাড়িয়াভাঙ্গা আম কোথায় পাওয়া যায় জানো? সাতক্ষীরায় বেশি পাওয়া যায়, সাতক্ষীরা। তাই সাতক্ষীরা অঞ্চল যেটা আছে না, সাতক্ষীরা ভারতের কাছাকাছি না, ওই সাতক্ষীরা অঞ্চলে যেহেতু হাড়িয়াভাঙ্গা আমটা বেশি পাওয়া যায়, তাই হাড়িয়াভাঙ্গা নদীটা কোন সাইডে? ওই সাতক্ষীরার ওই পাশটা দিয়ে। তাহলে হাড়িয়াভাঙ্গা হচ্ছে কি? বাংলাদেশ আর ভারতকে পৃথককারী নদীটার নাম কি? হাড়িয়াভাঙ্গা। বাংলাদেশ আর ভারতকে পৃথককারী নদীর নাম কি? বিশ্বের বৃহত্তম নদী কি বলেছেন বুঝি না, ওটা নীলনদ হবে আপু, নীলনদ হবে। মা আমার স্বপ্ন এটা হচ্ছে নীলনদ। বাংলাদেশের ভারতকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে হাড়িয়াভাঙ্গা। বাংলাদেশ আর মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাপ নদী। কত কিলোমিটার? 56 কিলোমিটার দীর্ঘ। দূরত্বটাও ভাই তোমাদের পরীক্ষায় আসে, তাহলে ভালো করে মনে রাখতে হবে। বাংলাদেশ ভারত হাড়িয়াভাঙ্গা, বাংলাদেশ মিয়ানমার নাপ 56 কিলোমিটার দীর্ঘ। বাংলাদেশ ভারত হাড়িয়াভাঙ্গা, বাংলাদেশ ভারত হাড়িয়াভাঙ্গা, বাংলাদেশ ভারত হাড়িয়াভাঙ্গা,
বাংলাদেশ মিয়ানমার নাপ কত কিলোমিটার? 56 কিলোমিটার। বাংলাদেশ মিয়ানমার নাপ 56 কিলোমিটার দীর্ঘ। কথা ক্লিয়ার কিনা ভাইয়া? এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার কিনা ভাইয়া? এতক্ষণ যতটুকু পড়াইছি তোমার মুখস্থ হয়েছে কিনা? ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হচ্ছে কিনা ভাইয়া বলো। আর তোমরা যারা যুক্ত আছো, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার করো, বন্ধু বান্ধবদেরকে মেনশন করো, এবং সেই সাথে সাথে ভালোবাসা রিয়াক্ট দিতে থাকবা। কি করবা? ভালোবাসা রিয়াক্ট দিতে থাকবা। ঠিক আছে ভাইয়া? ওকে, লাভ রিয়াক্ট দিবা, ভালো লাগে। হাড়ি ভাঙ্গা, হাড়ি ভেঙে ফেলেছে, হাড়ি ভাঙ্গা। ঠিক আছে ভাইয়া? দেখো বুঝতে পারছো কিনা ভাইয়া? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কোনো সমস্যা আছে কিনা? যদি কোনো কোশ্চেন থাকে সরাসরি করবা, চোখে পড়ার মাত্রই উত্তর দিয়ে দিব, চোখে পড়া মাত্রই উত্তর দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া? চোখে পড়া মাত্রই কিন্তু ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। ঠিক আছে? ওকে, ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চলো পরের যাই। প্রদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী কয়টি? বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদী কয়টি? বলতো ভাইয়া এটা কি হবে? বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদী কয়টি? বাংলাদেশ এবং ভারতের মধ্যে এখানে একটা কথা একটু লুকায়িত আছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে গেছে কয়টা নদী জানো তো? বাংলাদেশ থেকে ভারত এই দিকে গেছে আছে একটা নদী। ঠিক আছে? একটা নদী গেছে। ঠিক আছে? এটা আমরা দেখছি। আর ভারত থেকে বাংলাদেশে আসছে কয়টি নদী আমরা পড়ছিলাম না? বাংলাদেশ থেকে ভারতে গেছে কয়টা নদী আমরা পড়ছি না? কয়টি বলতো? 54টি আমরা পড়ছিলাম না? তাহলে টোটাল কয়টা হওয়ার কথা? 55টি। তো যেহেতু অপশন এটা 55 নাই, তাহলে সেটাকে সঠিক উত্তর হিসেবে আমরা গণ্য করব না। তারপরেও যদি দিতে চাও তাহলে 54 দিতে পারো। বড় জোর কি দিতে পারো? 54। যে না ভাই একটু উত্তরটা দিয়েই যায়, তাহলে 54 দিবা। তাহলে কি দিবা? 54 দিবা। তাহলে কোশ্চেনটা কিন্তু একটু ভুল আছে, এখানে হওয়া উচিত ছিল কত? 55। কারণ আমরা পড়ছি না বাংলাদেশ থেকে ভারতে গেছে কয়টা? বাংলাদেশ থেকে ভারতে গেছে একটা নদী, কুলিক নদী গেছে, তাই না? বলছিলাম না? বলছি। আর ভারত থেকে বাংলাদেশে আসছে কয়টি ভাইয়া? 54টি। পড়াইছি কিনা? 54টি। তাহলে দুইটা মিলে কত হলো? দুইটা মিলে হয় 55। বাংলাদেশ আর ভারতের মধ্যে মিল আছে কয়টা নদীর? 55টি। তো যেহেতু আছে আমাদেরকে আসলে উত্তরে অপশন নাই, আমাদের আসলে কাছাকাছি যেটা আছে 54, এই 54তে আমাদেরকে উত্তর দিতে হবে। কি দিতে হবে? 54তে আমাদেরকে উত্তর দিতে হবে। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখি, পরে যাই। এইবার যেটা আছে প্রধান প্রধান নদ নদী বাংলাদেশের প্রবেশ পথ কোন জায়গা দিয়ে বাংলাদেশে ঢুকছে? বাংলাদেশে যে আসছে, যে বাংলাদেশ আমার দেশ তোমার দেশ সোনার বাংলাদেশ, এই বাংলাদেশের নদীগুলা কোন কোন জায়গা দিয়ে ঢুকছে? ফার্স্ট অফ অল আছে পদ্মা। পদ্মা ঢুকছে কোন জায়গা দিয়ে? চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে, রাজশাহীর একটা জেলা চাঁপাইনবাবগঞ্জ দিয়ে এটা ঢুকছে। ঠিক আছে ভাই? একটু আঁকায় যদি আমি একটু দেখাই তোমাদেরকে, ধরো বাংলাদেশ আসছে এইভাবে যদি দেখাই, বাংলাদেশ ধরো এই আছে বাংলাদেশ, পদ্মা ঢুকছে দেখবা যে এই পাশটা এসে ঢুকছে। তাহলে পদ্মা ঢুকছে কোন জায়গা দিয়ে? চাঁপাইনবাবগঞ্জ দিয়ে। খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। মেঘনা ঢুকছে সিলেট দিয়ে, এই যে সিলেট দিয়ে ঢুকছে মেঘনা। ঠিক আছে? ব্রহ্মপুত্র ঢুকছে কুড়িগ্রাম দিয়ে। ব্রহ্মপুত্র ঢুকছে কোন জায়গা দিয়ে? কুড়িগ্রাম দিয়ে। তিস্তা ঢুকছে কোন জায়গা দিয়ে? নীলফামারী দিয়ে। কর্ণফুলী ঢুকছে রাঙ্গামাটি দিয়ে, রাঙ্গামাটি দিয়ে। ঠিক আছে? রাঙ্গামাটি দিয়ে। শর্ট ট্রিক্স পাশে লেখা আছে, জাস্ট একটু দেখে নাও ভাইয়া। কি লেখা আছে? পদ্মা তুমি নবাব, পদ্মা তুমি নবাব। পদ্মা কি? তুমি নবাব, নবাব দিয়ে চাঁপাইনবাবগঞ্জ। পদ্মা তুমি নবাব, নবাব দিয়ে চাঁপাইনবাবগঞ্জ। মেঘনা সিলেট, মেঘনা সিলেট সবান, মেঘনা সিলেট সবান। মনে রাখার শর্ট ট্রিক্স। ব্রহ্মপুত্র কুড়ি, ব্রহ্মপুত্রের বয়স কত? 20। তাহলে কি হবে? কুড়িগ্রাম। এবার তিস্তা লালমনি, তিস্তা কি? তুমি লালমনি, এটা হচ্ছে তিস্তা লালমনিরহাট। রাঙ্গা কর্ণফুলী, তাহলে রাঙ্গামাটি দিয়ে ঢুকছে কোন নদী? কর্ণফুলী নদী। মনে থাকবে কিনা ভাইয়া? দেখো তো পারো কিনা। পদ্মা তুমি নবাব, পদ্মা ঢুকছে না চাঁপাইনবাবগঞ্জ দিয়ে। মেঘনা সিলেট সবান, মেঘনা সিলেট সবান। তাহলে মেঘনা ঢুকছে সিলেটে। ব্রহ্মপুত্র কুড়ি, ব্রহ্মপুত্র ঢুকছে কোন জায়গা দিয়ে? কুড়িগ্রাম দিয়ে। রাঙ্গা কর্ণফুলী, কর্ণফুলী ঢুকছে রাঙ্গা দিয়ে। তিস্তা লালমনি, তিস্তা লালমনি মানে কি? লালমনিরহাট দিয়ে ভাইয়া ঢুকছে। সবাই একটু সুন্দর করে ভাই একটু মনে রাখো। ওকে, এটা হচ্ছে সাদার পরে আসলে হলুদ আসলে কাজ করে না, যেহেতু আছে আবার চেঞ্জ করা লাগবে। একটু পরে যখন কালো আসবে তখন তো আবার চেঞ্জ করা লাগবে, এই জন্য জাস্ট আমি তোমার অত বেশি করি নাই, জাস্ট হচ্ছে দেখাই দিলাম। ওকে, চলো পরে যাই আমরা পরে যাই। বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? একটু বলো তো দেখি কে কে জানো। বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? কি কি আছে একটু অপশনে দেখো তো। আড়িয়াল বিল, হালতিন বিল, চলন বিল, আর কি আছে? চাকলার বিল। বলো তো ভাইয়া বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? দেখি কে কে আছো ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো। বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো তোমরা শেষ পর্যন্ত থাকবা, ক্লাসটা শেয়ার করে দিবা, মেনশন করে দিবা বন্ধু বান্ধবদেরকে। তোমাদের বলে রাখি পালস নার্সিং ভর্তি কোচিং এখন 1500 টাকা ছাড়ে ভর্তি চলছে। কত টাকা ছাড়ে? 1500 টাকা ছাড়ে
ছাড়ে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে স্বল্প সময়ের জন্য, ছাড়ে 1500 টাকা ছাড়ে ভর্তি চলতেছে। সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করে কিন্তু ভর্তি হয়ে যাও। আমাদের সেকেন্ড টাইমের ক্লাস কিন্তু অলরেডি আমাদের পেইড ব্যাচে কিন্তু শুরু হয়ে গেছে। সো পেইড ব্যাচে যারা ভর্তি আছে তারা জানে যে ক্লাস কিন্তু চলতেছে। সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা কিন্তু দ্রুত গতিতে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও এবং নিজের প্রস্তুতি শুরু করে দাও। ভর্তি হইলেই পাচ্ছ তো বই, ডাইজেস্ট বই পাচ্ছ, গাইড পাচ্ছ, শীট দেওয়া হবে তোমাদেরকে, সবই প্রোভাইড করা হবে আস্তে আস্তে। ওকে, তারপরে শেষ সময় পর্যন্ত একেবারে দীর্ঘ 10টা মাস তোমাদেরকে গাইডলাইন দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বাংলাদেশের বৃহত্তম বড় দ্বীপ কোনটি ভাইয়া? এটা উত্তর হবে চলন বিল। উত্তর কি হবে? চলন বিল। অনেকে উত্তর দিছে, আমি কয়েকজনের নাম একটু দেখি। জান্নাতুলি, কানিজ, ফাতেমা মলি, অনন্য দেবনাথ, আমার মা আমার স্বপ্ন, শাম্মী, তানিয়া তানিয়া তাবাসসুম দিছে, তিথি দিছে, নাইমা দিছে, সুখী, স্বর্ণা, তুমি, রকি দিছে, ফারিহা জান্নাত, বিশ্বাস সত্যের সন্ধানে, নাবিলা আক্তার, মিম, উম্মে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা উত্তর দিচ্ছে তোমাদেরকে ধন্যবাদ ভাইয়া। আর পালসের সুন্দর টি শার্ট ওয়েট করতেছে তোমাদের জন্য। সো সেই ওয়েট করা পালসার টি শার্টটা যারা নিতে চাও দ্রুত যোগাযোগ করো। ঠিক আছে, অন্তরচন্দ্র দাস, রুহি ইসলাম। তো তাহলে এটা সঠিক উত্তর কি হবে? চলন বিল। এই চলন বিল কোন অঞ্চলে? নাটোর, পাবনা, তাই না, সিরাজগঞ্জ, নাটোর মনে রেখো, নাটোর, তারপর পাবনা, সিরাজগঞ্জ, এই অঞ্চলে পাবনা, সিরাজগঞ্জ এই 3টা জেলা নিয়ে গঠিত। নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এই 3টা অঞ্চল নিয়ে গঠিত হচ্ছে কি? চলন বিল। নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চলন বিল। নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চলন বিল। নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চলন বিল। সিরাজগঞ্জের কথা মনে আসলে মনে পড়ে যায় বাংলাদেশের একমাত্র গোচারণ বাতান, প্রাকৃতিক গোচারণ বাতান। এটা কোথায় অবস্থিত? এই প্রাকৃতিক গোচারণ বাতান, এটা অবস্থিত প্রাকৃতিক গোচারণ বাতান, এটা সিরাজগঞ্জে অবস্থিত। গোচারণ বাতান, চারণ বাতান কি এটা আসলে? বাতানটা আসলে কি? বাতান এটা কি আসলে জানো? গোচারণ বাতান মানে কি জানো? গোচারণ বাতান মানে কি? এই যে আমরা গ্রাম এলাকায় যারা গরু ছাগল পুষি, আমরা গরিব মানুষ, গরু ছাগল পুষে কিছু টাকা কামাই খাই। গরু ছাগল কি বাইন্দে বিন্দে পুষ্ট হয় না? বাইন্দে পুষ্ট হয় না। তো গোচারণ বাতানে হচ্ছে আমরা ছেড়ে দিলে কি হয়? খড়ে নিয়ে চলে যায়, তাই না? এর ক্ষতি করবে, ওর গাছ খাবে, গাছ খাওয়ার কারণে মানুষজন বকাবকি করবে। তাহলে আমরা বাইন্দে বাইন্দে পুষি। তো গোচারণ বাতানে কি হয়? তোমাকে বাইন্দে পুষতে হবে না, যাইয়া তুমি খুলে দিবা, গরু তার ইচ্ছে মতো মনে করো যে খাওয়া দাওয়া করে আবার চলে আসবে। তো এই জন্য এটাকে বলা হয় প্রাকৃতিক গোচারণ বাতান। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গোচারণ বাতানটা কোথায়? এটা সিরাজগঞ্জে অবস্থিত। কোথায়? সিরাজগঞ্জে। মনে থাকবে ভাইয়া, মনে থাকার জন্য। ঠিক আছে, নাটোরের কাঁচাগোল্লা খেতে চাই, মিম সুলতান, আমি নাটোর থেকে বলছি, 1 প্যাকেট কাঁচাগোল্লা কিনে পাঠায় দাও। আমি গেছিলাম, ঠিক আছে, কাঁচাগোল্লার কাছেই গেছিলাম। তো কাঁচাগোল্লা এখান থেকে আনতে পারি না, প্যাকেট করে পাঠাই দাও, আমরা সবাই এখানে বসে শেখাবো। ঠিক আছে, সিরাজগঞ্জে আবার কিন্তু দুধ ভালো পাওয়া যায়, গরুর দুধ, খাঁটি গরুর দুধ পাওয়া যায়। ঠিক আছে, তারপর আছে ওইখানে আবার আরেকটা আছে না, যে মাথা বিক্রি করে, সোলাপের মাথা, এগুলোর জন্য সিরাজগঞ্জ খুব বিখ্যাত। বুঝছো ভাইয়া? চলো পরে যাই। আমাদের পালস নার্সিং ভর্তি করছেন স্পেশাল ডিসকাউন্টে অনলাইনে 5500 টাকা ফিস থেকে 1500 টাকা ছাড়ে ভর্তি চলতেছে 4000 টাকায়। তোমরা যারা ভর্তি হতে চাও, ভর্তি হতে চাইলে দ্রুত যোগাযোগ করবা, এই যে নাম্বারে আমাদের হেড অফিসে যোগাযোগ করবা। আর ভর্তি হলে কি পাচ্ছ? এই যে লেকচার বুক, এই যে সাধারণ জ্ঞানের লেকচার বুকটা তোমরা পেয়ে যাচ্ছ, পুরো একেবারে কোরিয়ার করে তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও তারা দ্রুত আমাদের যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবা। হেড অফিসে এসে আমাদের অফিস দেখে, সেটআপ দেখে, স্মার্ট বোর্ড দেখে এসে ভর্তি হতে পারবা ভাইয়া। ঠিক আছে, সো তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার, আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ঠিক আছে ভাইয়া, যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, এই ডিসকাউন্ট স্বল্প সময়ের জন্য। এবার চলে আসি বিশেষ কিছু নদীর মিলন স্থল। মিলন স্থল মানে দুইটা নদী একসাথে এসে মিলে আর একটা নদী তৈরি, একটা নদীর সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই যে দুইটা নদী আসছে এসে একসাথে মিলছে, এই মিলন স্থল থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন ভাইয়া ইনশাল্লাহ পরীক্ষায় আসে। সামনে যদি আসে, আমার ভাইয়া আপুর আর কখনো ভুল হবে? ইনশাল্লাহ আমার সোনা ভাইয়া আপুদের আর কখনো ভুল হবে না। ইনশাল্লাহ হবে ভাইয়া, হবে না? আমরা ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। আমাদের মনোবল থাকতে হবে, বাকি আল্লাহ ভরসা, আল্লাহ তো আছে। ঠিক আছে, নদীর মিলনস্থলকে বলা হয় মোহনা। কি কি আছে দেখো, মোহনা, আচ্ছা ঠিক আছে, একটা মেয়ের নাম মোহনা। নদীর মিলনস্থলকে বলা হয় মোহনা। পদ্মা আর যমুনা এটা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দে, গোয়ালন্দে। ঠিক আছে, পদ্মা আর মেঘনা মিলিত হয়েছে কোথায়? চাঁদপুরে। সুরমা আর কুশিয়ারা মিলিত হয়েছে কোথায়? আজমিরগঞ্জে। বাঙালি আর যমুনা মিলিত হয়েছে কোথায়? বগুড়ায়। পদ্মা মেঘনার মিলনস্থল কোথায়? গোয়ালন্দ। পদ্মা যমুনার মিলনস্থল গোয়ালন্দ, পদ্মা মেঘনার মিলনস্থল চাঁদপুরে, সুরমা কুশিয়ারা এর মিলনস্থল আজমিরগঞ্জ, বাঙালি এবং যমুনার মিলনস্থল বগুড়া। তাহলে এই যে নদীর মোহনা,
এই মোহনার নামটা তোমরা স্মরণ করে মনে রাখবা। মোহনা, ঠিক আছে, মোহনার নামটা মনে রাখবা। একটা মেয়ের নাম যদি মনে রাখতে না পারো, মনে রাখবা তোমাদের ভাবির নাম, একটা ভাবির নাম মোহনা। তাহলে তোমাদের এই মোহনা ভাবিটা কোথায় কোথায় আছে? পদ্মা যমুনার মোহনা কোথায়? গোয়ালন্দ, পদ্মা মেঘনা চাঁদপুরে, সুরমা কুশিয়ারা আজমেরীগঞ্জ, বাঙালি যমুনা বগুড়া। তাহলে পদ্মা যমুনা গোয়ালন্দ, পদ্মা মেঘনা চাঁদপুরে, সুরমা কুশিয়ারা আজমেরীগঞ্জ, বাঙালি যমুনা বগুড়া। আমার সাথে সাথে পড়ে ফেলবা, ইনশাল্লাহ 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 ভাইয়া হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে ভাইয়া, মনে থাকবে তো? ইনশাল্লাহ মনে থাকবে তো? এটা দান, ঠিক আছে ভাইয়া, চলো পরে যাই। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি বলো তো ভাইয়া? এখানে যেগুলো আছে অপশন দেখে বলে ফেলো তো কি হবে। নিজুম দ্বীপ, চর কুকি মুরকি, চর নিজাম সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি বলো তো ভাইয়া? কে কে পারো ভাই একটু বলে ফেলো তো। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? কে কে জানো ভাই একটু বলে ফেলো। যারা যারা আছো তোমরা আমাদের এখানে যুক্ত আছো, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসে থাকবা, ক্লাসটা শেয়ার করবা, মেনশন করবা, বন্ধু বান্ধবদেরকে জানাই দিবা, ঠিক আছে ভাইয়া? বলো তো কি হবে এটা? বাংলাদেশের সবচাইতে দক্ষিণের দ্বীপ কোনটি? ফেরদৌসী হক, সেন্ট মার্টিন। এটা প্রচুর পরিমাণে ভাই আসছে, পরীক্ষাতেই আসছে। ওকে, তুমি শুধু আমার ঘ, মা আমার স্বপ্ন ঘ, চাঁদপুর বলছে, কে বলছে? নাইমা বলছে চাঁদপুর। জুথি আক্তার, ও বাবা গো কই আপনি, ঠিক আছে। ফেরদৌসী হক, সেন্ট মার্টিন, ভাবিয়া, জান্নাত লুপা, মোহনা আমার চাচাতো বোন। আচ্ছা ঠিক আছে, তুমি ওইভাবে মনে রেখো। আর যারা কিছু খুঁজে পাচ্ছ না তারা আমার বউ হিসেবে মনে রেখো, ঠিক আছে? কি বলছি? ওকে, মিম সুলতানা, অনন্যা দেবমা, সাদিয়া আফরিন, শাম্মী আক্তার বাঁধন, ঠিক আছে, তিথি, ফেরদাউসি, অন্তরচন্দ্র দাস, জান্নাতুলি, ঠিক আছে, মিম সুলতানা, সবকিছু মনে রেখো, ঠিক আছে ভাই? তাহলে এটা উত্তর হবে, এটা অ্যাকচুয়াল উত্তর হবে হচ্ছে সেলাদ্বীপ। কি হবে? সেলাদ্বীপ। এটার অ্যাকচুয়াল উত্তর হবে সেলাদ্বীপ। এই সেলাদ্বীপে আমি গেছিলাম, এই সেলাদ্বীপে আমি গেছিলাম, ঠিক আছে, আমি গেছি, ঘুরে আসছি সেলাদ্বীপে। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? সেলাদ্বীপ। বাট যেহেতু সেলাদ্বীপ নাই, সেলাদ্বীপ না থাকলে সেন্ট মার্টিন দিবা, সেলাদ্বীপ না থাকলে সেন্ট মার্টিন দিবা। এই সেন্ট মার্টিন নাচছে 8 কিলোমিটার দীর্ঘ একটা প্রবাল দ্বীপ সমুদ্রের মাঝখানে। দেখো না কত কাহিনী হচ্ছে সেন্ট মার্টিন দিয়ে, আমেরিকাকে নাকি আমরা দিয়ে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি কত কথা হচ্ছে। এই সেন্ট মার্টিন দ্বীপ, এটা হচ্ছে যদি আমাদের সেরাদ্বীপ না থাকে তাহলে সেক্ষেত্রে সেন্ট মার্টিন দিবা। যদি সেরাদ্বীপ থাকে তাহলে সেন্ট মার্টিনের ধারে কাছে যাবা না, বলবা আম্মা বাদ আমাকে ক্ষমা করেন, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন, আমার ভুল হয়েছে, আমি সেরাদ্বীপে যাব, সেন্ট মার্টিন আমি তোমাকে নিতে পারবো না, ঠিক আছে ভাইয়া? মনে থাকে জানো। তাহলে কি হবে? সেন্ট মার্টিন হবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া যারা যারা উত্তর দিছো। চলো পরে দেখি। এইবার আমরা কিছু পড়বো হচ্ছে উপনদীগুলো একটু পড়বো, ঠিক আছে? উপনদী দেখো, ফার্স্ট অফ অল আছে পদ্মার একটা উপনদীর নাম হচ্ছে মহানন্দা। পদ্মার উপনদীর নাম কি? মহানন্দা। মনে রাখার শর্ট টিক্সটা হচ্ছে মহাপদ্মা। মনে রাখার শর্ট টিক্সটা কি? মহাপদ্মা। মহাপদ্মা, মহাতে মহানন্দা, পদ্মার উপনদীর নাম হচ্ছে মহানন্দা। মহাপদ্মা দিয়ে সুন্দর করে ভাইয়া মনে রাখবা না? পারবা ইনশাল্লাহ। ব্রহ্মপুত্র নদীর নাম বা উপনদী যেগুলো আছে, তিস্তা, ধরলা, করলা। তিস্তা আর আছে কি? ধরলা। তিস্তার কি? ধরলা। মনে রাখার শর্ট টিক্স কি? বুটিধর। ব্রুতিধর। বতে আছে ব্রহ্মপুত্র, তৃতীয় হচ্ছে তিস্তা, আর ধর দিয়ে কি? ধরলা। তিস্তা, ব্রহ্মপুত্র আর ধরলা, ঠিক আছে? ব্রুতিধর দিয়ে মনে রাখতে পারবা। ব্রুতিতে কি? ব্রহ্মপুত্র। ব্রুতয়ঋষিতে কি? তিস্তা। ধর দিয়ে কি? ধরলা। পদ্মা নদীর উপনদীর নাম মহানন্দা, মহাপদ্মা দিয়ে আমরা মনে রাখতে পারবো। ব্রহ্মপুত্র নদীর উপনদীর নাম কি? দুইটা, তিস্তা, ধরলা। মনে রাখার শর্ট টিক্স কি? ব্রুতিধর। ব্রুতিধর। ব্রহ্মপুত্র, তিস্তা আর কি? ধরলা। এরপর হচ্ছে মেঘনা। মেঘনার উপনদী গুলা কি কি? গোমতী, তিতাস, মনু, বাংলা। গোমতী, তিতাস, মনু, বাংলা। গোমতী, তিতাস, মনু, বাংলা। মনে রাখার সংস্কৃত কি? মেগতি মবা। মেগতি মমা, ঠিক আছে? মেগতি মবা, মেগতি মবা। মেতে মেঘনা, গোমতী, তারপরে কি আছে? তিতাস। গোমতী, তিতাস, তারপরে কি আছে? মনু, বাংলা। তিতাস একটি নদীর নাম, এটা একটা উপন্যাস। তিতাস একটি নদীর নাম। তিতাস নদীর তীরে অবস্থিত বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত জেলা ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়ার কি আছে একটু জানাও তো? তোমাদের দেখলে আমার আবার একটু ভয় লাগে। বলতো ব্রাহ্মণবাড়িয়ার কেউ কি আসো ভাই এখানে? ব্রাহ্মণবাড়িয়ার কেউ কি আসো? তোমাদের দেখলে তো আমার খুব ভয় লাগে, কি না কি করে ফেলো, কোন সময় চাকু বের করে নিয়ে আসো, কোন সময় লাঠি বের করে নিয়ে এসে আমাদেরকে পিটানো শুরু করো। ব্রাহ্মণবাড়িয়ার কেউ কেউ কে আসো ব্রাহ্মণবাড়িয়া? ওকে, সো এই যে ব্রাহ্মণবাড়িয়া কোন নদীর তীরে অবস্থিত? তিতাস। তিতাস একটি নদীর নাম, তিতাস। তাহলে মেঘনার আছে উপনদী কি কি আছে ভাইয়া? গোমতী, তিতাস, মনু, বাংলা। মনে রাখার শর্ট টেকনিক কি? মেগতি মবা। মেগতি মবা। মেতে মেঘনা, গোতে গোমতী, তিতে তিস্তা, মতে কি আসবে? মনু, ভাতে বাংলা। বাংলা। ওকে ভাইয়া,
বই কিভাবে নিতে পারে? প্যারোমিতা দাস বলছে বই কিভাবে নিতে পারে, কোরিয়ারের মাধ্যমে তোমাদের কাছে পাঠাই দেওয়া হবে, কোরিয়ার মাধ্যমে দেওয়া হবে। ওকে, এবার চলে আসছে ভাইয়া উপনদীর পর আসছে শাখা নদী। শাখা নদী কি কি আছে? পদ্মার শাখা নদী আছে কয়েকটা, দেখো, কুমার, গড়াই, মাথাভাঙ্গা, ভৈরব, আড়িয়ালখা, মধুমতি, চিত্তা, ইচ্ছামতি, মধুমতি, চিত্তা, ইচ্ছামতি, আরো অনেক কিছু আছে, একটু দেখি। এইবার একটু আমরা একটু পড়াশোনার মধ্যে আসি। হিমছড়ি কোন জেলায় অবস্থিত? হিমছড়ি কোন জেলায় অবস্থিত বলতো? হিমছড়ি কোন জেলায় অবস্থিত? নার্সিং পরীক্ষা এটা আসছে। হিমছড়ি কোন জেলায় অবস্থিত? কে কে জানো ভাই? কমেন্টের মাধ্যমে একটু জানাই দাও তো, উত্তরটা একটু চট করে উত্তরটা দিয়ে ফেলো ভাইয়া। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার। হিমছড়ি কোন জেলায় অবস্থিত? মনে রেখো, হিম শব্দের হচ্ছে শীতল। হিম মানে কি? শীতল। আর ছড়ি, হিমছড়ি, তাহলে শীতল মানে কি? ঠান্ডা, তাই না? ঠান্ডা ঠান্ডা লাগে রে, বড় ঠান্ডা ঠান্ডা লাগে, বড় শীত শীত করে রে, বড় শীত শীত করে, একটা গান আছে না বাংলা মুভিতে, সেই ঠান্ডা। তাহলে এই হিমছড়ি, হিমছড়ি একটা ঝর্ণার নাম। এই হিমছড়ি ঝর্ণা কিসের ঝর্ণা? ঠান্ডা পানির ঝর্ণা। বাংলাদেশের একমাত্র ঠান্ডা পানির ঝর্ণা হচ্ছে হিমছড়ি। বাংলাদেশের একমাত্র ঠান্ডা পানির ঝর্ণার নাম কি? ঝর্ণা, এর নাম কি? হিমছড়ি। মনে রেখো, বাংলাদেশের একমাত্র ঠান্ডা পানির ঝর্ণার নাম হিমছড়ি। এই হিমছড়ি কোথায় অবস্থিত ভাইয়া? অনেকে উত্তর দিয়ে ফেলছো ভাইয়া। কক্সবাজার সত্যের সন্ধানে দিই আমি উত্তরতে চাই। প্যারোমিতা দাস আপুর সাথে যোগাযোগ করে ভর্তি করে ফেলেন। ওকে, ফাবিয়া জান্নাত, লুপা, সাদিয়া আফরিন, মুস্তারি জাহান, বর্ষা, আয়েশা সিদ্দিকা, জেবা, মাহবুবা জান্নাত, ঝর্ণা আক্তার, সুরাইয়া, শাম্মী, নাইমা, অন্তরচন্দ্র দাস, থ্যাংক ইউ। যারা যারা যুক্ত হয়ে সুন্দর করে উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। এটা কি হবে? কক্সবাজারে। কোশ্চেন যেটা আছে, বাংলাদেশের একমাত্র একমাত্র শীতল পানির ঝর্ণা কি? হিমছড়ি। কোথায় অবস্থিত? কক্সবাজারে। কোথায় অবস্থিত? কক্সবাজারে। সমুদ্র সৈকতে যাব, কক্সবাজারে যাব, হিমছড়ি দেখে আসবো। ঠিক আছে ভাইয়া, যারা যারা উত্তর দিচ্ছেন সবাইকে ধন্যবাদ ভাইয়া। চলেন পরে যাই। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ শহরের নামে আসি। বাংলাদেশে যেগুলো আছে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শহর আছে, যে শহরগুলা কোন নদীর তীরে অবস্থিত এটা একটু জানা লাগে। যেমন রাজশাহী শহরটা হচ্ছে পদ্মা নদীর তীরে অবস্থিত। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আমি আপনাদের শর্ট করে দিচ্ছি, অনেক ইনফরমেশন শর্ট করে এখানে আনছি। তাহলে রাজশাহীতে কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা। ঢাকা বুড়িগঙ্গা। সিলেট সুরমা। খুলনা রূপসা। কুষ্টিয়া গড়াই নদীর তীরে অবস্থিত। নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। কুমিল্লা গোমতী। ব্রাহ্মণবাড়িয়া তিতাস। যশোর ভৈরব। বরিশাল কীর্তনখোলা। কে কে আছো ভাইয়া? কে কে আছে এর মধ্যে? কে কে আছে একটু জানাও তো। এর মধ্যে কে কে যুক্ত আছে একটু বলো তো, কে কোন জেলার থেকে আছো? আমরা সবাই হিমছড়ি বেড়াতে আসি। ওকে, সবাই ওকে, আমি আসবো ফেরদাউসি হক। তখন তো তোমাকে আর যদি না খুঁজে পাই তখন কিন্তু কথা আছে, লাইভে এসে কিন্তু বলে দিব যে ফেরদাউসি হক ও দাওয়াত দিছিল, গেছিলাম, ওরে পাই নাই। এটা খাগড়াছড়ি হবে না? আমি বলতে পারছি খাগড়াছড়ি। আচ্ছা, খাগড়াছড়ি হবে না আপু, এটা হবে হচ্ছে কক্সবাজার। কক্সবাজার হিমছড়ি ঝর্ণা, এটা কক্সবাজার অবস্থিত। কক্সবাজার, ঠিক আছে, কক্সবাজার অবস্থিত। ঠিক আছে ভাইয়া, এটা একটু মনে রাখবেন। ওকে, সো দেখো ভাইয়া, রাজশাহী পদ্মা। ভাই আপনি গান গাইতে পারেন, আমি আসলে একটা গানই পারি, সেটা হচ্ছে বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়, আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটা যায়, বুকটা ফেটে যায়। এই একটা গানই মমতাজ আপার 2-4 চরণ শিখছি, এছাড়া আমি কোনো গান পারি না ভাইয়া। রাজশাহী নদী কোন নদীর তীরে? পদ্মা। ঢাকা বুড়িগঙ্গা, সিলেট সুরমা, খুলনা রূপসা, কুষ্টিয়া গড়াই। এই কুষ্টিয়াতে কি পাওয়া যায় জানো? গাঞ্জা পাওয়া যায় বেশি বেশি। ঠিক আছে, গাঞ্জা 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 গাঞ্জা, সেই গাঞ্জা পাওয়া যায় কুষ্টিয়ায় বেশি হয়। ঠিক আছে ভাইয়া। নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা, কুমিল্লা আছে গোমতী, ব্রাহ্মণবাড়িয়া তিতাস, যশোর ভৈরব, বরিশাল কীর্তন খোলা। সো এই নদীগুলোর নাম একটু ভালো করে ভাইয়া মনে রাখবা, কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। পদ্মা নদী কোথায় কোথায় মেঘনা নদীর সাথে মিলছে বলো তো ভাইয়া? মাঝে মাঝে থোড়া থোড়া কোশ্চেন দিয়েছি, কেন? তোমাকে অ্যাসেসমেন্ট করার জন্য, বুঝছো ভাইয়া? অ্যাসেসমেন্ট দরকার না তোমার? অ্যাসেসমেন্ট দরকার না? অ্যাসেসমেন্ট দরকার। ঝালকাঠি কোন নদীর তীরে অবস্থিত? বিষকাঠি নদী আছে না, বিষকাঠালি নাকি একটা নদী আছে, সেই নদীর তীরে অবস্থিত। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যাক, এখন বলো তো ভাই এটার উত্তর কি হবে? পদ্মা নদী কোন নদী কোথায় যায় মিলিত হয়েছে? মেঘনা নদীর সাথে কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ, চাঁদপুর, ভৈরব, রাজশাহী। গোয়ালন্দ, চাঁদপুর, ভৈরব, রাজশাহী। ভাই উত্তরটা দিয়ে ফেলো তো ভাইয়া, উত্তরটা দিয়ে ফেলো তো। নাহিদ আক্তার, এই তো ভয় পাচ্ছে রে, আমি ব্রাহ্মণবাড়িয়া। হাই হাই হাই। শাম্মী আক্তার বাদন বলছে বি।
বি বলছে চাঁদপুর, ঠিক আছে ভাইয়া। আর যারা যারা উত্তর দাও, চাঁদপুর বলছে, সামনে একটা বাদন চাঁদপুর। ওকে, আর কে আছে ভাইয়া? আমি সুনামগঞ্জ থেকে, ওকে। মা আমার স্বপ্ন খাওয়া চাঁদপুর। আয়েশা সিদ্দিকা জেবা ঢাকা বুড়িগঙ্গা। মোস্তারি জাহান বলছে সে, বর্ষা বলছে বি, তিথি দত্ত বলছে খ, ফারজানা মিম বি, জান্নাতুলি বি, আনিকা ইসলাম চাঁদপুর। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যারা যারা উত্তর দিচ্ছ। এটা সঠিক উত্তর হবে হচ্ছে চাঁদপুর। এটা সঠিক উত্তর কি হবে? চাঁদপুর হবে। এটা তো আমরা পড়াই ফেলছি। গোয়ালন্দে কি হয়? পদ্মা আর যমুনা নদী। আমার যমুনার জল দেখতে গেল চান করিতে লাগে ভালো, সেই নদীটার উৎপত্তি সেটা কোথায়? গোয়ালন্দে। কোথায়? গোয়ালন্দ, ঠিক আছে ভাইয়া, গোয়ালন্দ, বুঝছো? আর যখন আছে পদ্মার সাথে মেঘনা যুক্ত হবে, সেটা কোথায় হয়ে যাবে? সেটা হয়ে যাবে চাঁদপুরে। কোথায় ভাইয়া? চাঁদপুরে। মনে থাকবে ভাইয়া, চাঁদপুরে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া যারা যারা পারছো, তোমাদেরকে ধন্যবাদ। এবার দেখি নদীর তীরবর্তী কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার নাম শুনি, দেখি পারি কিনা। সোনারগাঁ। সোনারগাঁ আমাদের বাংলার সবচেয়ে প্রাচীন রাজধানীর নাম হচ্ছে সোনারগাঁ। বাংলার 12 ভূঁইয়াদের রাজধানীর নাম কি? সোনারগাঁ। এটা কোন নদীর তীরে অবস্থিত? নারায়ণগঞ্জ জেলায়। নারায়ণগঞ্জে তো শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। সোনারগাঁও কি হবে? শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। পাহাড়পুরের বৌদ্ধবিহার, এটা কোথায়? কচ্ছাই নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড় পরতা নদীর তীরে অবস্থিত। লালবাগের কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ফারাক্কাবাদ কোথায় দেওয়া হয়েছে? ফারাক্কাবাদ, এটা নিয়ে তো ঝামেলা আমাদের আছে কি বলতো? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারুক্কা অভিমুখে কিন্তু একবার একটা পদযাত্রা করেছিল, লং মার্চ টু ফারাক্কা। এই ফারাক্কা দিয়ে আমাদের উত্তরবঙ্গকে একেবারে ধ্বংস করে দেওয়ার চিন্তা ভাবনা করছে কি ভারত। ঠিক আছে, কি বলছি? তো ফারাক্কাবাদ এটা কোন নদীর তীরে দেওয়া আছে? গঙ্গা। তিস্তাবাদ প্রকল্প তিস্তা নদীতে। এক বাদ এটা সব দরকার নেই। যমুনা সার কারখানা যমুনাতে, যমুনা, ঠিক আছে। বাংলা বান্ধা কোথায়? বাংলা বান্ধা কোথায়? ওই যে পঞ্চগড়ের মাথায় বাংলা বান্ধা গেছিলাম। বাংলা বান্ধা মহানন্দা নদীর তীরে অবস্থিত। মনে রাখবা, এই যেগুলো দাগাই দিছি এইগুলো একটু ভালো করে মনে রাখবা। ওকে, সরি, আসলে কি জানো, ক্যামেরার মাঝে মাঝে ক্যামেরারও বাতাস খাওয়াইতে হয়, বুঝছো? বাতাস যদিও কম পেয়ে যায়, ওর মাথা টাথা গরম হয়ে যায়, তখন হচ্ছে ক্যামেরা কি হয়ে যায়? ডিসমিস হয়ে যায়। তো ক্যামেরাকে যখনই বাতাস খাওয়ানো হয়েছে, সাথে সাথে মনে করো যে আবার চলে আসছে, বুঝছো? ক্যামেরাকেও মাঝে মাঝে একটু বাতাস খাওয়াইতে হয়, বুঝছো? ক্যামেরাকে একটু মাঝে মাঝে বাতাস খাওয়াইতে হয়, বুঝছো? এই জন্য ক্যামেরাকে বাতাস খাওয়াচ্ছিলাম না, এই জন্য আসলে এই কাজ হয়েছে, বুঝছো? ক্যামেরাকে একটু বাতাস খাওয়ালাম আর কি, বুঝছো কি বলছি? ক্যামেরাকে বাতাস খাওয়াচ্ছি। ঠিক আছে, আর হবে না, ঠিক আছে? আমরা আর ভবিষ্যৎ রঙিন। হ্যাঁ, তোমাদের ভবিষ্যৎ তো ইনশাল্লাহ রঙিন, ঠিক আছে ভাইয়া? ক্যামেরাকে একটু বাতাস খাই দিচ্ছি, ওর খাবার লাগে, মাথা টাথা গরম হয়ে গেলে তো আসলে বোঝাতো যে থাপ্পড় টুপড় দিয়ে ফেলে। এই জন্য ক্যামেরাকে একটু বাতাস খাওয়াই দিলাম। ক্লাস শেষ না, ক্লাস চলবে, ক্লাস চলতেছে, ক্লাস চলবে ভাই, আরো সময় আছে। তো পালস নার্সিং ভর্তি কোচিং এর আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচে তোমাদেরকে দেখা, তোমাদের পরীক্ষা চলতে মানে ভর্তি চলতেছে। 1500 টাকা ছাড়ে এখন মাত্র 4000 টাকায় ভর্তি চলতেছে। ভর্তি হইলেই কি পাবা? 100 প্লাস ক্লাস পাবা, 120 প্লাস পরীক্ষা পাবা, গাইড বই পাবা, প্রশ্ন ব্যাংক পাবা, চূড়ান্ত সাজেশন পাবা, আর এই যে লেকচার শিট, এরকম লেকচার শিট পাবা প্রতিটি সাবজেক্টের, জিকে, বাংলা, ইংরেজি সাবজেক্ট যারা আছে সবকিছু এরকম করে করে ভাইয়া আমাদের যে লেকচার শিট গুলো আছে, লেকচার শিট গুলো তোমাদেরকে ভাইয়া প্রোভাইড করা হবে। ওকে, এবার যাই আমরা পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা একটু দেখি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন, হাতিয়া, মহেশখালী সন্দ্বীপ। বলে ফেলো তো ভাই, এটার উত্তর কি হবে? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো। তোমরা যেও না, তোমরা থাকো, শেষ পর্যন্ত থাকো, আর বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু মেনশন করে দিও, ঠিক আছে ভাইয়া? মাঝে মাঝে বললাম না, ক্যামেরা আসছে কি মাথা টাথা গরম হয়ে যায়, ক্যামেরা কয় আমার বাতাস কর, নাহলে তো খবর আছে। তো সেই হিসেবে ক্যামেরার বাতাস করা লাগতেছে, বুঝছো? কি বলছি স্যার, আপনার মাথার উপর আমি ওকে ভাইয়া, বরাক নদীর ওপর নাম কি? ওকে ওকে, হলো, ঠিক আছে।
ওকে, সেন্ট মার্টিন বইগুলা যে কবে হাতে পাবো? ইনশাল্লাহ পেয়ে যাবো, ঠিক আছে ভাই। ওকে, সেন্ট মার্টিন বলতেছো মোস্তারিন স্বর্ণা জমাদ্দার বলছে, ফারজানা মিম তিথি, নাইনা বলছে তুমি শুধু আমার, বলছে ঝর্ণা বিশ্বাসী, সত্য স্বর্ণা তিথি তিথি। ওকে, তোমাদের যদি কোশ্চেন থাকে আমাকে পার্সোনালিও করতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি তোমরা করে রাখো, আমি যখন কমেন্ট গুলো আবার চেক দিব তখন আশা করি যে তোমাদের উত্তরগুলো ট্রাই করবো, কারণ সবকিছু আসলে আমরা অনেক সময় কমেন্টের মাধ্যমে আসলে দেখতে পারি না, বুঝছো কি বলছি? তবে নাইমা এই দুষ্টামি করতেছে কি, স্যার আমি আপনার মাথার উপর একটা হাঁসের মাথা দেখা যাচ্ছে, দেখা পাচ্ছি। হাঁসের মাথা আসলে স্টিমিয়ার্ডের একটা হাঁসের মাথা তোমরা দেখতে পাচ্ছ, এটা আসলে কোনো বিষয় না, হাঁসের মাথা না, ওইটা তোমার মাথা হিসেবে ধরে নাও, ঠিক আছে ভাইয়া। এটার উত্তর হবে হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নামই হচ্ছে সেন্ট মার্টিন। সবাই ইনশাল্লাহ পারবো, পারবো না ভাইয়া? ইনশাল্লাহ কিন্তু আমরা পারবো, এগুলো আমরা জানি জিনিস সেটা। এবার চলে আসি বাংলাদেশের বিল সমূহ। বাংলাদেশের বৃহত্তম বিলের নাম হচ্ছে চলন বিল। চলন বিল, বিল ডাকাতিয়া খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় অবস্থিত। সহজ বাংলা ভাষায় মনে রাখবা, আমার বাসা কিন্তু খুলনায়, আমি কিন্তু বিল ডাকাতিয়ার বড় হয়েছি, আমি কিন্তু বিল ডাকাতিয়ার ভিতরে, আমার বাসা কিন্তু বিল ডাকাতিয়ার ভিতরেই বলা যায়, ঠিক আছে? বিল তো বিশাল অঞ্চল নয়, আমার বাসা কিন্তু বিল ডাকাতিয়া, আমার বাসা জমি জমা যা আছে সব বিল ডাকাতিয়া কেন্দ্রিক। তো বিল ডাকাতিয়া এটা আছে খুলনায় অবস্থিত, এটা মনে রাখবা। বিল ডাকাতিয়া অবস্থিত কোথায়? খুলনায়। বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? চলন বিল। এই ডাকাতিয়া কেন বলা হয় জানো? এই ডাকাতিয়া বলা হয় মানে হচ্ছে পশ্চিমা বাহিনীর বিল বলা হয়, বিল ডাকাতিয়াকে পশ্চিমা বাহিনীর বিল বলা হয়। কেন জানো একটু বলে দিই। পশ্চিমা বাহিনীর বিল বলা হয় এই কারণে, আগে আমাদের নকশাল টকশাল বলা হতো, বা বলা যায় কমিউনিস্ট টাইপের লোক, অর্থাৎ কি এরা আছে সন্ত্রাস বলা হয়, বুঝছো? এরা মাইরা ঠেরা যায় এই বিলে আশ্রয় নিত, বুঝছো কি বলছি? বিল ডাকাতি আশ্রয় নেয়, বিলের মধ্যে থাকলে তো পুলিশ ধরতে পারবে না, ধরতে পারবে না, তো ওরা আশ্রয় নিত, এই কারণে এটার নাম হচ্ছে পশ্চিমা বাহিনীর বিল। কি বা নাম হয়েছে? পশ্চিমা বাহিনীর বিল, এটার নাম হচ্ছে পশ্চিমা বাহিনীর বিল। তাহলে বিল ডাকাতি অবস্থিত খুলনা জেলায়। দেশের একমাত্র সীমান্তবর্তী বিল হচ্ছে তামা বিল। কোথায়? সিলেটে। দেশের একমাত্র সীমান্তবর্তী বিল হচ্ছে তামা বিল। কোথায় অবস্থিত? সিলেট, বুঝছো? এটা মনে রাখবা। তাহলে বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলন বিল। বিল ডাকাতিয়ার আরেক নাম হচ্ছে পশ্চিমা বাহিনীর বিল। দেশের একমাত্র সীমান্ত বেষ্টিত বিলের নাম হচ্ছে তামা বিল। এটা কোথায় অবস্থিত? সিলেটে অবস্থিত, ঠিক আছে ভাইয়া? মনে থাকবে ইনশাল্লাহ। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? দেখো তো ভাইয়া, কোথায় হবে? বলো। তিব্বত, নেপাল, সিকিম, ভুটান। বলো তো কি হবে? সিকিম, নেপাল, ভুটান। কোথায়? ওকে, কে কে আসছো? কক্সবাজারের এখন পাওয়া যাবে না, কয়দিন পরে পাওয়া যাবে ভাইয়া। তোমরা শেষ পর্যন্ত থাকবা, যারা যারা আমাদের সাথে যুক্ত আছো। তোমাদের জন্য আমাদের তো টি শার্টের ব্যবস্থা আছে, টি শার্ট বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ইনশাল্লাহ। তো তোমরা সবাই আমাদের সাথে যুক্ত থাকবা, ক্লাসটা শেয়ার করে দিবা। যারা পিডিএফ গুলা নিতে চাও তারা ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করলে তোমাদেরকে পিডিএফ গুলো প্রোভাইড করা হবে। ওকে ভাইয়া? ওকে, দেখো তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায় বলো তো? তিব্বত, নেপাল। তিব্বত, নেপাল আছে, সিকিম আছে, আর কোথায় আছে? ভুটান। ভাই বলো তো কি হবে এটা? তিথি দত্ত সিলেট, ফেরদৌসী হক বলছে তিব্বত। তিব্বত থেকে শুধু একটা নদীর উৎপত্তি হয়েছে, সেই নদীটার নাম কি? আমার যমুনার জল দেখতে গেল চান করিতে লাগে ভালো, যমুনা। ঠিক আছে ভাইয়া? যমুনা রে যমুনা, আমরা কিন্তু যাব না। এই যে কয়েকদিন আগে স্লোগান ভাইরাল হয়েছে, ঠিক আছে? আমরা কিন্তু যাই না, ইত্যাদি ইত্যাদি। তো সেই যমুনা, বুঝছো? এই যমুনা কি বলতো? বাংলাদেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, প্রধান উপদেষ্টা কোথায় থাকে? এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বাসভবন, বা বলা যায় যে সবকিছু কোথায়? এই যমুনা। বাংলাদেশের একটা অতিথিশালার নাম হচ্ছে যমুনা, ঠিক আছে ভাইয়া? এখন বলো কি হবে এটার উত্তর? এটার উত্তর হবে হচ্ছে সিকিম। যারা যারা পারছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভুটান নিয়ে একটা কথা বলে দিই ভাইয়া, 100% ধূমপান মুক্ত দেশ, 100% ধূমপান মুক্ত দেশের নামই হচ্ছে ভুটান। ধূমপান মুক্ত দেশ ভুটান। তো যেসব মেয়েরা তোমরা যারা মেয়েরা ধূমপান পছন্দ করো না, ম্যাক্সিমাম মেয়ে পছন্দ করে না, তো তোমরা চোখ বুঝে ভুটানি ছেলেদেরকে বিয়ে করতে পারো। এরা ধূমপান করে না, এরা একটা সুখী দেশ, এদের একটা আলাদা আইডিওলজি আছে, এরা আলাদা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে, বুঝছো? খুব শান্তিতে থাকবা, ঠিক আছে? তো তোমরা যারা আসো না ভাইয়া, তোমরা যারা আসো, তোমরা চিন্তা করতে পারো ভুটানের ছেলেদেরকে, তোমাদের বিকল্প অপশন। যারা একদম ধূমপান পছন্দ করো না, তোমাদের অপশন কে? ভুটান। ঠিক আছে ভাইয়া? ভুটান হচ্ছে তোমাদের অপশন, ঠিক আছে ভাইয়া? যাক, পরের কোশ্চেনে যাই। এইবার আসি বাংলাদেশের হাওয়ার সমূহ। হাওয়ারের মধ্যে প্রথমত যেটা আছে হাকালুকি হাওর, এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম হাওর। কোশ্চেন আসতে পারে বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? এটা হবে হচ্ছে হাকালুকি হাওর। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি হাওর। এই যে সুনামগঞ্জ, এই যে নাম বললো জুটি মনে হয় সুনামগঞ্জে সবচেয়ে বেশি হাওয়ার মহল পাওয়া যায়। হাওয়ার এলাকা বলা হয় সুনামগঞ্জ, হবিগঞ্জ, এই এলাকায় বলা হয় কি? হাওয়ার। ভাইয়া আমি মেয়ে, তাও আমি ধূমপান করি।
ভেরি গুড, বেশি বেশি করে করো। ধূমপান করা স্বাস্থ্যের জন্য উপকার, স্বাস্থ্যের জন্য এটা খুবই কার্যকর। তুমি ধূমপান করতে থাকো, আরো বেশি বেশি করে সবাইকে অনুপ্রাণিত করো, বুঝছো? আকালপি হাওর এটি বাংলাদেশের বৃহত্তম হাওর। টাঙ্গুয়ার হাওর স্থানীয় নাম, এটা একটু লাগবে ভাই। 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল, 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল। এই টাঙ্গুয়ার হাওরের নাম কি? 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল। এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওরের নাম হচ্ছে টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান বলা হয়, রামসার স্থান বলা হয় টাঙ্গুয়ার হাওরকে। তিনটা ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ, তিনটা ইনফরমেশন সবাই খুব মাথার মধ্যে রাখবা। টাঙ্গুয়ার হাওরের স্থানের নাম কি? 9 কুড়ি কান্দা 6 কুড়ি বিল। এটি বাংলাদেশের বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম বিলের নাম হচ্ছে এই টাঙ্গুয়ার হাওর। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান। এটা কি? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রামসার স্থান। বুরবুক হাওর এটি বাংলাদেশের সবচেয়ে ছোট হ্রদ বা লেক, সবচেয়ে ছোট হ্রদ বা লেকের নাম হচ্ছে কি? বুরবুক হাওর। তাহলে এই হাওর গুলো একটু ভালো করে পড়াশোনা করা লাগবে, অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। মনে থাকবে তো ভাইয়া? এটা ইনশাল্লাহ মনে রাখবা, ঠিক আছে ভাইয়া? চলো পরে যাই। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? সুগন্ধা, পশুর, কীর্তনখোলা, হরিণঘাটা। বলো তো ভাইয়া কোনটা হবে? বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? সুগন্ধা, পরশুর, হাসি বলছে হাকালুকি হাওর, ঠিক আছে ভাইয়া? সুগন্ধা, পশুর, কীর্তনখোলা, হরিণঘাটা। বলে ফেলো ভাইয়া। ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করে মেনশন করে বন্ধুদের জানাই দিও, এবং সেই সাথে সাথে অবশ্যই যদি লাভ রিঅ্যাক্ট দিবা, ভালোবাসা দিবা। ভাইয়ারা ভালোবাসা চাই, তোমাদের পালস নার্সিং ভর্তি করছেন, তোমাদের ভালোবাসা চাই, তোমাদেরকে হেল্প করতে চাই। তো তোমরা যারা আছো তোমরা লাভ রিঅ্যাক্ট দিয়ে আমাদের পাশে থেকো, ঠিক আছে? বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? বলো তো। সুগন্ধা, পরশুর, কীর্তনখোলা, আর কি বলছি? হরিণঘাটা। টেন্দাউসি চৌধুরী বলছে কীর্তনখোলা, সুখী ইসলাম বলছে গোয়া, অনন্যা দেবনাথ গোয়া, সুখী ইসলাম কীর্তনখোলা, ফাতেমা জাহান বলছে গোয়া, ফারজানা মিম বলছে সি। আর কি কি আছে ভাইয়া কমেন্ট করে জানাই দাও। সামনে আক্তার বাদন বলছে, সামনে আক্তার বাদন বলছে বি। হাসি লাবণ্যময়ী নাদিয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার কথা শুনে তো আমি অবাক, অবাক হওয়ার তো কিছু নাই, এটা তো হতেই পারে। বিশ্বাস সত্যের সন্ধানে সি। রকি বলছে সি, শাসি বলছে গ, তিথি বলছে গ, নাইমা খ, জ্যোতি সরকার, জ্যোতি একটা সি, নাইনা কীর্তনখোলা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এটা সঠিক উত্তরটা আমি এখন দিয়ে দিই ভাইয়া। এটা সঠিক উত্তর হয়ে যাবে কীর্তনখোলা, ঠিক আছে? বরিশাল্লা মনু, তোমাদের বাড়ির পাশে কোনটা রয়েছে? কীর্তনখোলা। বরিশাল মনুদের বাড়ির পাশে কোনটা পাওয়া যায়? কীর্তনখোলা পাওয়া যায়, বুঝছো? কীর্তনখোলা হচ্ছে বরিশাল মনুদের বাড়ির পাশে পাওয়া যায়। কাপ্তাই লেক এটা কোথায়? রাঙামাটিতে অবস্থিত। কাপ্তাই লেক এটা কোথায় অবস্থিত? রাঙ্গামাটিতে। মনে থাকবে, কাপ্তাই লেক এটা অবস্থিত কোথায়? রাঙ্গামাটিতে। কাপ্তাই লেক হচ্ছে রাঙ্গামাটিতে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? এই কোশ্চেন উত্তর দাও তো। ভোলা, হাতিয়া, নিজুম দ্বীপ, সন্দ্বীপ। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বলে ফেলো ভাইয়া। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? একটু বলে ফেলো তো ভাইয়া। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? একটু বলো ভাইয়া। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো। ভোলা, হাতিয়া, নিজুম দ্বীপ, সন্দ্বীপ। ভোলা, হাতিয়া, নিজুম দ্বীপ, সন্দ্বীপ। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? একটু বলে রাখি ভাইয়া, এটা তোমরা পারবা মনে হয়। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, এটা আমি একটু পরে বলতেছি। বিশ্বের 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 বৃহত্তম বৃহত্তম বদ্বীপ, এটা যদি আসে বৃহত্তম বদ্বীপ, এই শব্দটা যদি আসে, ব শব্দটা যদি দেয়, তাহলে সেটা হবে বাংলাদেশ। কি হবে? বাংলাদেশ। বিশ্বের যদি বৃহত্তম দ্বীপ বলে, বৃহত্তম দ্বীপ বলে, বদ্বীপ না বলে বৃহত্তম দ্বীপ বলে, দ্বীপ, বৃহত্তম দ্বীপ। বিশ্বের বৃহত্তম দ্বীপের কথা যদি বলে বিশ্বের, তাহলে সেক্ষেত্রে কি দিবা বলতো? সেক্ষেত্রে উত্তর হবে একটাই। সেই একটা উত্তরের নাম কি ভাইয়া? সেই উত্তরটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড। কি নাম হবে? গ্রিনল্যান্ড। মনে রাখবে, গ্রিনল্যান্ড কাদের মালিকানায় রয়েছে জানো? ডেনমার্কের। কাদের? ডেনমার্ক। ডেনমার্ক হচ্ছে এই গ্রিনল্যান্ডের মালিক। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপের কথা বললে তোমরা অনেকে উত্তর দিয়েছো, এটা হবে হচ্ছে ভোলা। আর যদি বাংলাদেশের বৃহত্তম বদ্বীপের কথা বলে, বদ্বীপ যদি বলে, সুন্দর করে উত্তর দিয়ে দিও সুন্দরবন। সুন্দর করে সুন্দরবনের উত্তরটা দিয়ে দিও। তাহলে কি বলছি? বিশ্বের বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, বিশ্বের বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপের নাম সুন্দরবন, বাংলাদেশের বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে ভাইয়া ভোলা। বাংলাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি? ভোলা। মনে থাকবে ভাইয়া? মনে থাকবে তো ইনশাল্লাহ? কতগুলা ইনফরমেশন শিখছি জানো? 4-5টা ইনফরমেশন শিখছি। এখান থেকে একটা কোশ্চেন আসে, প্রায় আসে পরীক্ষায়। কেন জানি সাবদের খুব ভালো লাগে এই জিনিসটা। এই ভালো লাগা জিনিসটা ইনশাল্লাহ তোমরা লিখে নিয়েছো। 4টা জিনিস লিখছি। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে কি? গ্রিনল্যান্ড, বদ্বীপের নাম হচ্ছে বাংলাদেশ।
তো পালস নার্সিং ভর্তি কোচিং এ ভর্তি হইলে এরকম ইংলিশ বই পাবা, গণিত বই পাবা, জীববিজ্ঞান বই পাবা, এরকম ডাইজেস্ট আকারে আমাদের প্রত্যেকটা বই থাকবে। তো সেই বইগুলো পাওয়ার জন্য কি করতে হবে, আমাদের সেকেন্ড টাইম যে ব্যাচ আছে, সেকেন্ড টাইম ব্যাচ অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। সো সেকেন্ড টাইম ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। খুব সীমিত সময়ের জন্য 1500 টাকা ছাড় দেওয়া হচ্ছে। 5500 টাকার কোর্স ফি এখন মাত্র 4000 টাকা। 5500 টাকার কোর্স ফি এখন মাত্র 4000 টাকা। তোমরা যারা আসলে ভর্তি হতে চাও তারা আমাদের যে নাম্বার দেওয়া আছে, এই যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, পেজে নক দিতে পারো, আমাদের হেড অফিস আছে, এসে এখানে ভর্তি হতে পারো। সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবো। হ্যাঁ, ওকে, এবার যাই পরেরটাই যাই। গঙ্গা ও যমুনার মিলিত ধারা কি নামে মেঘনার সাথে মিলিত হয়েছে? গঙ্গা এবং যমুনার মিলিত ধারা কি নামে মেঘনার সাথে মিলিত হয়েছে? গঙ্গা, গঙ্গা মানে আছে পদ্মা, আর যমুনা যখন আছে গোয়ালন্দে মিলিত হলো, বুঝছো, এইভাবে এসে মিলিত হলো, এরপরে এই নদীটা সৃষ্টি হলো এবং চাঁদপুরে এসে আবার মেঘনার সাথে মিলিত হলো। তো এইটা আছে গঙ্গা বা পদ্মা ধরে নিতে পারো, আর এটা হচ্ছে যমুনা। বুঝছো কি বলছি? এই গঙ্গার যমুনা যখন মিলিত হয়েছে তখন তাদের মিলিত নাম হয়েছে পদ্মা। পদ্মার সাথে যখন মেঘনা ধরছে তখন তার নাম হয়েছে কি? মেঘনা। এটার নাম হয়েছে মেঘনা, এবং এই মেঘনা যে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বুঝছো কি বলছি? গঙ্গা আর যমুনার মিলিত ধারার নামটা কি হবে তাইলে ভাইয়া? গঙ্গা আর যমুনার মিলিত ধারার নামটা কি হয়ে গেল? পদ্মা হয়ে গেল ভাইয়া, পদ্মা। মনে থাকবে, গঙ্গা আর যমুনার মিলিত ধারার নাম পদ্মা। পদ্মা যায় মিলিত হয়েছে কার সাথে? মেঘনা। নাম হয়েছে কি? মেঘনা। মেঘনা জায়গায় পড়ছে কোথায়? বঙ্গোপসাগরে। মনে থাকবে না ভাইয়া? ইনশাল্লাহ আমরা পারছি কিনা ভাইয়া? এটা মনে থাকবে, গঙ্গা যমুনা পদ্মা, পদ্মা মেঘনা, মেঘনা গঙ্গা যমুনা পদ্মা, পদ্মা মেঘনা, মেঘনা। বুঝছো ভাইয়া? ইনশাল্লাহ ভুলবো না আমরা আর, ঠিক আছে? মনে থাকে যেন। ওকে, চলো পরে যাই। দ্বীপ, চর, ঝর্ণা। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। এটা দৈর্ঘ্য 8 কিলোমিটার, এটা মনে রাখতে হবে, দৈর্ঘ্যটাও আসে। আর সর্বদক্ষিণের স্থান হচ্ছে সেরাদ্বীপ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম হচ্ছে মহেশখালী দ্বীপ। কি হবে? মহেশখালী দ্বীপ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম হচ্ছে মহেশখালী দ্বীপ। ঠিক আছে ভাইয়া, মহেশখালী দ্বীপ। বাংলাদেশের বৃহত্তম দ্বীপের নাম ভোলা। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন, এর দৈর্ঘ্য 8 কিলোমিটার। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান সেরাদ্বীপ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম হচ্ছে মহেশখালী। সব ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ। আমি অনেক বাছাই করে, অনেক স্টাডি করে, রিসার্চ করে তোমাদের জন্য এই টপিক গুলা যেগুলা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেইগুলা এখানে তোমাদের সামনে তুলে ধরার ট্রাই করেছি। বুঝছো ভাইয়া? তো এগুলো একটু সুন্দর করে মনে রেখো, ঠিক আছে? চলো পরে যাই। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কোন নদী প্রবাহিত হয়েছে? বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে কোন নদী প্রবাহিত হয়েছে? নাফ, কর্ণফুলী, ভাগীরথী, কপোতাক্ষ। কপোতাক্ষ। বলো এটার উত্তর কি হবে ভাইয়া? নাফ, কর্ণফুলী, ভাগীরথী, কপোতাক্ষ। নাফ, ভাগীরথী আছে, কর্ণফুলী আছে, বলো কোনটা হবে? এটার উত্তর কি হবে ভাই? বলো তো। নাফ, কর্ণফুলী, ভাগীরথী আর কপোতাক্ষ। নাফ, ভাগীরথী, কর্ণফুলী আর কপোতাক্ষ। বলো তো ভাইয়া এটার কি হবে? ওকে, স্বর্ণা সমাদার মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, কম সময় গুছিয়ে পড়লে অবশ্যই পালসের ক্লাস গুলো শেয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নাফ নদী, ফেরদাউসি হক। নাফ নদী বলছো, তারিকুল ইসলাম ক। নাফ আছে, থ্যাংক ইউ। শামী আক্তার বাদন, তারপর আছে সাইবা নাহার সোয়া, নাফ বলছে, থ্যাংক ইউ। তরিকুল ইসলাম ক। রকি বলছে ক। বিশ্বাসী সত্যের সন্ধানে। দেখো এই যে বাকি যে নদীগুলা আছে, এই নদীগুলা কিন্তু ভারতের সাথে কানেক্টেড, ভারত। আর একটা নদী আছে নাফ, এই নাফ হচ্ছে মিয়ানমারের সাথে কানেক্টেড, এবং বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী নদীটার নামই হচ্ছে কি? এই নাফ। তাই বাংলাদেশ আর মিয়ানমারের সীমান্তবর্তী নদী যেহেতু নাফ, তাই বাংলাদেশের সীমান্ত মিয়ানমারের সাথে প্রবাহিত নদীর নাম কি হবে? নাফ হবে। কি হবে? নাফ হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। যারা যারা পারছো তোমাদেরকে ধন্যবাদ ভাইয়া। চলো পরের কোশ্চেনটা দেখি, পরে যাই। কিছু চরের নাম আমাদের একটু পড়া লাগবে। এই চরগুলোর মধ্যে সুন্দরবনেরটা খুব গুরুত্বপূর্ণ, মাথার মধ্যে রাখো ভাইয়া। সুন্দরবনেরটা খুব আসে। পাটনির চর আর দুর্বল চর, দুবলার চর। পাটনির চর আর দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবনে। সুন্দরবনে। মহুরীর চর কোথায়? ফেনী। নির্মল চর কোথায়? রাজশাহী। আর চর আলেকজান্ডার, চর গদারিয়া, লক্ষ্মীপুর। বাকি যত চরমর পাবা সব দুইটা জায়গায় হবে, হয় ভোলা আর দুইটা জায়গাতে হবে, ভোলা আর একটা আছে নোয়াখালী। ভোলা আর নোয়াখালী, বুঝছো? বাকি যত চর আছে সব ভোলা আর নোয়াখালী, বুঝছো? তো এই চরগুলো বেশি আসে, আনকমন জিনিসগুলা বেশি আছে। যেমন দিতে পারে নির্মল চর কোথায়? আমরা ভাই সারা জীবন পড়ছি কি? পড়ছি নোয়াখালী, ভোলা। আসলে উত্তরটা হবে রাজশাহী।
মুহুরীর চর কোথায়? ফেনী। পাটনির চর, দুবলার চর কোথায়? সুন্দরবনে। চল আলেকজান্ডার, চল গজারিয়া কোথায়? লক্ষ্মীপুরে। বাকি যত চর পাবা, চর শাহবাজ, চর নাদিম, চর অমুক, চর তমুক, সব ভোলা। আর লক্ষ্মীপুর আর আছে নোয়াখালী কেন্দ্রিক, নোয়াখালী, ইউনাইটেড কিংডম অফ নোয়াখালী। ওকে, তাহলে এটা মনে থাকবে না ভাইয়া? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? কোনো কনসেপ্টে ঝামেলা আছে কিনা ভাই বলো তো? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ওকে, থ্যাংক ইউ ফেরদাউস সুজান, অনেক ভালো লাগছে স্যার ক্লাস, স্যার ক্লাস, থ্যাংক সো মাচ। ভাইয়া এই পর্যন্ত সবকিছু ঠিক কিনা? কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা? আমি তোমাদেরকে যতটুকু পড়াইছি তোমাদের মুখস্থ হচ্ছে কিনা ভাইয়া? আমার সাথে পড়াগুলো তোমরা মুখস্থ করতে পারছো কিনা? ক্লাসের পড়া ক্লাসে ইনশাল্লাহ হয়ে যাবে, ক্লাসের পড়া ক্লাসে ইনশাল্লাহ হয়ে যাবে, ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ আর নাই। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কোনো ঝামেলা আছে কিনা বলো? কোনো ঝামেলা আছে কিনা বলো দেখি, কারোর কোনো সমস্যা আছে কিনা? বলে ফেলো, বলে ফেলো ভাইয়া, বলে ফেলো। ঠিক আছে, এইবার একটু সফলতা দেখাই তোমাদেরকে। পালস নার্সিং ভর্তি কোচিং এর এই বছরে কৃতি শিক্ষার্থী জাতীয় মেধায় 12তম হয়েছে, জাতীয় মেধায় 12তম হয়েছে, জাতীয় মেধায় কততম হয়েছে? 12তম। তোমাদের একটু বলে রাখি, অনেক প্রতিষ্ঠানকে দেখিয়ে জাতীয় মেধায় প্রথমকে নিয়ে খুব লাচালাচি নাচানাচি করতে থাকে, বুঝছো? জাতীয় মেধায় যে ফার্স্ট হয়েছে এই বছর, ধরো সেই মেয়েটা নার্সিং এ ভর্তি হয়নি, সেই মেয়েটা নার্সিং এ কিন্তু ভর্তি হয়নি, সেই মেয়েটা কিন্তু নার্সিং এ ভর্তি হয়নি। তো সে যদি নার্সিং এর কোচিং করতো, নার্সিং এর জন্য পড়াশোনা করতো, কোচিং এর হইতো, ইত্যাদি ইত্যাদি যা যা বলে, সেই মেয়েটা নার্সিং এ ভর্তি হয়নি, তাহলে কি হবে বলতো? ওকে আসলে কোচিং করছে, ও কিন্তু আসলে কোচিং করে নাই। আমরা আমাদের সঠিক জিনিসটা দেখাচ্ছি, আমাদের এখনো পর্যন্ত ইনফরমেশন অনুযায়ী আরো অনেকে হয়তো হেল্প পাইছে, আমাদের থেকে পড়ছে, অনেকে হয়তো জানাই নাই। 12তম পর্যন্ত আমরা যাইতে পারছি, আমরা শুনতে পাইছি ক্রেস নিয়ে গেছে সে এসে, এজন্য 12তম পর্যন্ত আমরা খোঁজ পাইছি। ঢাকা নার্সিং কলেজে 12তম হয়েছে, 12তম হয়ে সে চান্স পাইছে। ফার্স্ট যে হয়েছে সে মেয়ে ভর্তি হয় নাই। তা আমি যদি এখন তারা ধরে এনে কই যে আমার স্টুডেন্ট হবে, তাহলে তার তো নার্সিং এর কোনো আকর্ষণই নাই, নার্সিং এ সে ভর্তি হয় নাই। তাহলে সত্য কথা বললে সত্য কথা তো আসলে ভাত নাই। ওকে, তাহলে বলো এটা মিথ্যা কথা কিনা? এটা তো মিথ্যা কথা। সো মিথ্যা কথার সাথে আমরা বিশ্বাসী না, আমরা সত্যের সাথে আসি। আমাদের 12তম হয়েছে, ঠিক আছে ভাইয়া? মেয়েটার নাম কি? আজিজা আক্তার সুলতানা, আজিজা আক্তার সুলতানা ঢাকা নার্সিং কলেজে ভর্তি হয়েছে পালস নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে। তাকে জানাই শুভ কামনা, তাকে কি জানাই? শুভ কামনা। ওকে ভাইয়া, বুঝতে পারছো? আমরা যতটুকু জানি, যতটুকু পড়াবো, যা বুঝি, সেগুলা থেকেই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে ভাইয়া? সো আজকে আমাদের নদ নদী যে টপিকটা ছিল, এই টপিকটা আসলে এই পর্যন্তই। তোমাদের শেষকালে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের পালস নার্সিং ভর্তি কোচিং এর সেকেন্ড টাইম ব্যাচে ধারাবাহিকভাবে সফলতার দিকে আমরা আগাচ্ছি। তো আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলতেছে 1500 টাকা ছাড়ে, এমনিতে কোর্স ফি আছে 5500 টাকা, 1500 টাকা এখন ছাড় চলতেছে। এখন ছাড়ে 4000 টাকায় ভর্তি হতে পারবা। 4000 টাকায় ভর্তি হলে কি কি পাবা? লেকচার শিট পাবা, গাইড বই পাবা, প্রশ্ন ব্যাংক পাবা, চূড়ান্ত সাজেশন পাবা, 100+ ক্লাস হবে, 120+ পরীক্ষা হবে, তারপরে ফাইনাল মডেল টেস্ট হবে, সপ্তাহে 6 দিন 2 ঘন্টা করে ক্লাস হবে। যেমন আজকেই প্রায় আছে তোমাদের 1.5 ঘন্টার উপর ক্লাস নিলাম। তো এই যে বইগুলা, এই বইগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে? সো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও, তারা দ্রুত আমাদের যে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে, এই যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে ফেলো, নিজের প্রস্তুতি থেকে গুছাই ফেলো। সামনের বছর ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে তোমার স্বপ্নকে পূরণ করবা, বাবা মার স্বপ্নকে পূরণ করবা, সবাইকে দেখাই দেবা যে আমিও পারি ভাইয়া, আমিও পারি। ওকে, তো আমিও পারি। ওকে, তো সেই প্রত্যাশাই থাকবে, তোমরা তোমাদেরকে দেখাবা। আর তোমরা যারা আসলে পড়াশোনা করতেছো, ভালো একটা গাইডলাইন দরকার, সেই গাইডলাইনের জন্য পালস নার্সিং ভর্তি কোচিং তোমাদের সাথে আসে। ওকে, সো আজকে তাহলে তোমাদেরকে ধন্যবাদ দিব, থ্যাংক ইউ সো মাচ। আর যাওয়ার আগে একটা ছবি আঁকাই দিই তোমাদের জন্য। কালকে শিখছি এই ছবিটা আঁকানো, যদিও পারি না আমি, তাও একটু আঁকাই দিই। ভালো রেসপন্স গুলো আরো 500 টাকা। হ্যাঁ, 1 ঘন্টার ভিতর যদি তোমরা ভর্তি হও তাহলে আরো 500 টাকা স্পেশাল ডিসকাউন্ট। সো তোমরা ক্লাসের রেসপন্স অনুযায়ী ভর্তি হইলে আরো বেশি ডিসকাউন্ট, ঠিক আছে? সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে ফেলো, ঠিক আছে? কি বলছি? আর সবাইকে আমার পক্ষ থেকে তাহলে অনেক অনেক শুভকামনা থাকবে। তোমাদের ভাবির ছবিটা আঁকাই দিই, ঠিক আছে? এই যে ভাবির ছবি তোমাদের
সকিনা, সকিনার ছবিটা আঁকাই দিলাম, ঠিক আছে? কি বলছি? সো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে ফেলো, ঠিক আছে ভাইয়া? ভর্তি হয়ে ফেলো। ওকে, সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। ক্লাস কেমন লাগছে সেটা আমাকে জানাবা। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আরো ক্লাস নিবো তোমাদের জন্য, তোমাদের জন্যই আমরা থাকবো। সো ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকবা। সেকেন্ড টাইমে যারা ভর্তি হতে চাও 1 ঘন্টার মধ্যে, আজকে 12টার ভিতর ভর্তি হলে আরো 500 টাকা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। তো তখন তোমরা 3490 টাকায় ভর্তি হতে পারবা, 3490 টাকায়, ঠিক আছে ভাইয়া? তো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, আর নিজের বন্ধু বান্ধবকে মেনশন করে দিবা। সো তোমরা যারা আসো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমার জন্য অনেক অনেক দোয়া করো, পড়াশোনা করতে থাকো, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হেল্পলাইন দেখাচ্ছে, শেষ করুন।